হ্যাঁ, এটাও একটা আছে আর একটা খুলে রাখি। দেখো, দেখো স্ক্রিন ঠিকঠাক করে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, মানে এই লেকচার নাম্বারটা নিয়ে এত বদার্ড হয়ে না। হ্যাঁ, লেকচার নম্বরটা তো তোমাদের সাথে একটুখানি চেঞ্জ হয়ে গেছে। এই পিপিটি গুলো আগে বানানো ছিল বলে আমি সেইটাকে নিয়েই জাস্ট ব্যাপারটাকে করছি। আচ্ছা, মানে আজকে আমরা দেখো পস্টুলেট 1 এর মধ্যে ঘোরাফেরা করছিলাম। আমরা এই যে মানে কোয়ান্টাম মেকানিক্স যে পার্টটা, যেখানে আমরা পস্টুলেট থেকে স্টার্ট করেছি, সেখানে ফার্স্ট পস্টুলেট নিয়ে কথাবার্তা হচ্ছিল। মানে লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন করে আসছে সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছিল, এবং সেখান থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করে শেষে আমরা জাস্ট তোমার পস্টুলেট 1টাকে স্টেট করে দিয়েছিলাম, এবং সেখান থেকে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য ওয়েভ ফাংশন সেইটা নিয়ে কথাবার্তা হয়েছিল। তারপরের ক্লাসটাতে আমরা বেসিক্যালি অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য ওয়েভ ফাংশন সেটা ডিটেলে বলে যত রকমের ফাংশনস হতে পারে আর কি, সেই ফাংশনসগুলোর তোমার মানে মানে যত রকম মানে অন্তত মানে তোমার অন্তত চেনা যে সমস্ত ফাংশনসগুলো হতে পারে আর কি, সেগুলো কোনগুলো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হতে পারে, কোনগুলো অ্যাকসেপ্টেবল নয়, এইটা নিয়ে বেশ আলোচনা করা হয়েছিল। এবং সেখানে আমরা কিছু জিনিস এমফ্যাসিস দিয়েছিলাম। এমফ্যাসিসের মেন জায়গাটা ছিল হচ্ছে যে গ্রাফিক্যালি তুমি কেমন করে বলে দিতে পারো যে কোনো একটা পার্টিকুলার ফাংশনস উইদিন দ্য গিভেন ডোমেইন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি না। এমনিতে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হতে গেলে তুমি জানো যে উইদিন দ্য গিভেন ডোমেইন ফাংশন মাস্ট বি ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। এবার এই যে ফাইনাইটনেস, তারপরে তোমার হচ্ছে কন্টিনিউটি, তার সিঙ্গেল ভ্যালুডনেস, এবং ফার্স্ট ডেরিভেটিভ যে সিঙ্গেল ভ্যালুডনেস আর কি, সেগুলোকে কেমন করে চেক করতে হয় ম্যাথামেটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাফিক্যালি, সেইটা নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি আলোচনাটাকে করেছি। আচ্ছা, এবং যেটা ব্যাপার হচ্ছে যে তোমার মানে এরকম একটা কথা বলেছিলাম, পরীক্ষায় এই কোশ্চেনগুলো যদি পড়ে, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে যদি কোনো একটা ফাংশন উইদিন দ্য গিভেন ডোমেইন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে যে কারণটার জন্য অ্যাকসেপ্টেবল হচ্ছে না শুধুমাত্র সেই কারণটা উল্লেখ করলেই চলবে। আর অন্যদিকে যদি কোনো একটা ফাংশনকে তুমি সার্টিফাই করো যে হ্যাঁ ইট ইজ কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, তখন তোমাকে কিন্তু 4টে ক্রাইটেরিয়াটাকেই বলতে হবে। এবারে এই ধরনের প্রবলেমগুলো বিএসসিতে 2 নম্বর করে দেয়। হ্যাঁ, মানে ইউজুয়ালি 2 নম্বর দেয়, কখনো কখনো 1 নম্বরও দিতে পারে। সেইখানে কিন্তু তুমি যদি ওই খুব এক্সপ্লিসিটলি ভালো করে দেখাতে যাও যে ফাংশনটা ফাইনাইট, ফাংশনটা কন্টিনিউয়াস, ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড, তা ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস, তাহলে কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে উত্তরটা। অতটা বেশি উত্তর কেউ এক্সপেক্টও করছে না। সেই জন্য আমি যেটা বলেছিলাম যে তুমি এক কাজ করো, যে স্ট্যান্ডার্ড যে সমস্ত ফাংশনসগুলোকে একটা ছবিটাকে তুমি এঁকে ফেলার চেষ্টা করো। তাহলে ওয়ান্স তুমি ছবিটাকে এঁকে ফেললে জাস্ট তুমি বলে দেবে যে মানে ফ্রম দ্য প্লট ইট ইজ ক্লিয়ার দ্যাট উইথ দ্য গিভেন ডোমেইন দ্য ফাংশন ইজ ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। এবং প্লট থেকে কেমন করে ফাইনাইটনেস দেখতে হয়, প্লট থেকে কেমন করে সিঙ্গেল ভ্যালুডনেস দেখতে হয়, প্লট থেকে কেমন করে কন্টিনিউটি দেখতে হয়, এবং সেই প্লট থেকে কেমন করে তার ফার্স্ট ডেরিভেটিভের কন্টিনিউটি দেখতে হয়, সেটা নিয়ে কিন্তু আমরা আগের দিন ডিসকাস করেছি, এবং প্রচুর এক্সাম্পলস দেওয়া হয়েছিল। সেই এক্সাম্পল থেকে আমার মনে হয় এখন তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার, যে যদি একটা আননোন ফাংশন তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি সেটা বলতে পারবে যে whether it is quantum mechanically acceptable or not, তাই তো? তাহলে তাহলে এই জায়গাটা তোমাদের পরিষ্কার তো?
পরিষ্কার সিনথেসিস আমি বলছি যে যদি একটা ফাংশন তোমাকে দেওয়া হয় পরীক্ষায়, তাহলে তুমি সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না সেটা পরিষ্কারভাবে বলতে পারবে তো নাকি? মানে কারো কি সেই জায়গায় কোনো মানে মানে না নাও পারতে পারি এরকম মনে হচ্ছে, কি মনে হচ্ছে? পারবো স্যার। পারবেই? বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা চলো তাহলে আমরা স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। ও তাহলে কি হ্যাঁ মানে স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। একটু লুজ হয়ে গিয়েছিল হয়তো। হ্যাঁ ঠিক আছে। দেখো, এই নিরঞ্জনার গলা পেলাম। নিরঞ্জন আগের ক্লাসটা করিসনি কেন? আগের হ্যাঁ, দিনে কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস করলাম তো। কোয়ান্টাম মেকানিক্সের নয়, ওই শুক্রবারে ক্লাস করিসনি তো, আয়নিক ইকুইলিব্রিয়াম? এর আগে হয়ে হ্যাঁ গিয়েছিল স্যার, আমি বলে? উঠতে পারিনি। হ্যাঁ, উঠতে পারিনি, গলায় পা দিয়ে দেবো তো, মানে আমি উঠতে পারিনি এবারে, উঠতে পারিনি। এমনি এমনি ইয়ে হবে, মানে যদি ভবিষ্যতে ভালো করে ঘুমোতে চাও তাহলে এখন সকাল ভোরবেলা ঘুম থেকে ওঠো। এখন যদি ঘুমিয়ে থাকবে তাহলে তার ভাগ্য ঘুমিয়ে থাকবে, সারা জীবনই তোমাকে শুয়েই থাকতে হবে, ঘুমিয়েই থাকতে হবে। হুম। প্রত্যেকটা ক্লাস করবি জিনিসগুলো, মানে আগে একরকম পড়ানো হয়েছে, পরের বারে অন্য রকমের ফেজে পড়ানো। হ্যাঁ, মানে তুই পুরো 3 বছর যা বলবো, যা করতে বলবো পুরো কাজটাকে কর, ঠিক আছে? দেখবি ভীষণ সুন্দর শেখা হয়ে যাবে। আর ওই মানে খুব নিজে মানে কি বলে নিজে নিজে ডিসাইড করে এই ক্লাসটা করব এই ক্লাসটা করব না এরকম বোঝার বয়স তোদের হয়নি। হ্যাঁ, সেগুলো একদম করিস না। মানে আমি ক্লাস নিচ্ছি মানে দিস ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলেই ক্লাসটাকে নিচ্ছি। সেখানে যা ক্লাস দেওয়া হবে সব ক্লাস করবি, ঠিক আছে? চলো আমি যেটা বলছিলাম, যে এনি স্টেট অফ এ কোয়ান্টাম পার্টিকেল ইজ ডেসক্রাইবড বাই এ ফাংশন psi r which is finite, single valued, continuous with its continuous first derivative. This is called the state functions or the wave functions. Psi r has an important property that psi star or psi r represents the probability density around the particle around the particular point r. This is the Born's probabilistic or statistical interpretation of wave function. And everything associated to this particular state of the particle can in principle be obtained from this wave function. ঠিক আছে? তো এইটা ছিল পস্টুলেট 1, যেটা আমরা লাস্ট ক্লাসেও একবার স্টেট করেছিলাম, তার আগের ক্লাসেও আমরা স্টেট করেছিলাম। এটা তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে মূলত যে জায়গাটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে এই যে কোনো একটা পার্টিকুলার ফাংশন সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হওয়ার ক্রাইটেরিয়াটা কি। We have pointed out that a function psi x will be quantum mechanically acceptable if within the given domain psi x is finite, single valued, continuous with its continuous first derivative. আচ্ছা, এবারে বর্নস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন আমি কি বলেছিল, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে মানে ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন পেতে গেলে এইটা হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া। সেটা হচ্ছে এই যে সাই স্টার এক্স সাই এক্স অর্থাৎ সাই এক্স মডিউলাস স্কোয়ার, এটা রিপ্রেজেন্ট করছে প্রবাবিলিটি ডেন্সিটি অ্যারাউন্ড এ পার্টিকুলার পয়েন্ট এক্স, ঠিক আছে? বা ইন আদার ওয়ার্ড তুমি যদি সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স করে দাও অর্থাৎ সাই মডিউলাস স্কোয়ার ডিএক্সটাকে করে দাও, তাহলে এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এটাও তোমাদের জানা আছে। আর এবারে হচ্ছে মেন জায়গাটা আমরা আসবো আজকে, যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই যে যে যদি তোমার এই সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স অর্থাৎ সাই মডিউলাস স্কোয়ার ডিএক্স এটা রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, তাহলে এটা কিন্তু প্রবাবিলিটি উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স তোমায় রিপ্রেজেন্ট করে। তাহলে ম্যাথামেটিক্যালি তুমি জানো যে টোটাল প্রবাবিলিটি 1 হয়, যেটাকে বলা হয় নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি। মানে ধরো তুমি একটা কয়েন টস করছো, তাহলে কয়েন যদি টস করো তাহলে তোমার হেড পড়তে পারে, তোমার টেল পড়তে পারে, ঠিক আছে? তো তাহলে হেডও পড়তে পারে, তোমার টেলও পড়তে পারে। তুমি জানো যে যদি আনবায়াস কয়েন হয় এবং তুমি অনেকবার টস করো
তাহলে অর্ধেক সময় হেড পড়বে আর অর্ধেক সময় টেল পড়বে, অর্থাৎ হেড পড়ার সম্ভাবনা হাফ, টেল পড়ার সম্ভাবনা হাফ, এবং টোটাল প্রবাবিলিটি থেকে হাফ প্লাস হাফ যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 1। অথবা তুমি যখন লুডো খেলছো, লুডোর যে ছক্কা আর কি, ডাইস যেটাকে বলছি, সেখানে তোমার 6টা পসিবিলিটিস আছে 1 থেকে 6 পর্যন্ত, 6টা সারফেসে। এবারে সেই পার্টিকুলার কেসে তুমি যদি তুমি লুডো খেলো আর কি, তাহলে তোমার দেখবে 1 পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6, বা 2 পড়ার সম্ভাবনা 1/6, বা 3 পড়ার সম্ভাবনা 1/6, ইত্যাদি ইত্যাদি। আর সেগুলোকে যোগ করে তুমি টোটাল সম্ভাবনাটা পেয়ে যাবে, এবং সেটা হয়ে যাবে তোমার বেসিক্যালি 1, মানে 1/6 1/6 1/6 করে 6বার আসতে করে যাচ্ছে 1। অর্থাৎ টোটাল প্রবাবিলিটি 1 হয়। সেটা তোমার মানে যে কোনো একটা ফিজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে তুমি দেখতে পারো, বা ম্যাথামেটিক্যাল কোনো একটা পার্টিকুলার কেসে তুমি দেখতে পারো টোটাল প্রবাবিলিটি 1 হচ্ছে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে আমার এইখানে যে ওয়েভ ফাংশনসটা সকালে আমি বললাম, অবশ্যই অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। সেই অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, তার জন্য তোমার সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স সেটা রিপ্রেজেন্ট করছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এবারে যদি আমি এটাকে ইন্টিগ্রাল আবার অল স্পেস করি, তাহলে এক্সপেক্টেড কি আমি টোটাল পার্টিকেলটাকে পেয়ে যাবো, এবং টোটাল পার্টিকেলটা পাওয়ার সম্ভাবনা 1 হওয়ার কথা। তাহলে যদি এরকম কন্ডিশনটা হয় যে ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স ইকুয়াল টু 1, তখন আমি বলবো যে এই ফাংশনটা তোমার সকল নর্মালাইজড ফাংশন। তাহলে ম্যাথামেটিক্যালি টোটাল প্রবাবিলিটি 1 হয়। আমি কোয়ান্টাম মেকানিক্সেও এই টোটাল প্রবাবিলিটিকে 1 করছি, মানে 1টা করাটা খুব দরকারি কিনা আমি সেটা পরে আলোচনা করছি, পরের বা একটা দুটো স্লাইড পরেই আমি আলোচনা করবো। ফর দ্য টাইমিং ধর আমি বললাম যে ঠিক আছে বাবা, ম্যাথামেটিক্যালি কিন্তু টোটাল প্রবাবিলিটি 1 হয়। তাহলে আমি এমন একটা ফাংশন নিলাম যে যার ক্ষেত্রে এই কন্ডিশনটা বেসিক্যালি স্যাটিসফাইড হচ্ছে, ইন্টিগ্রাল আবার অল স্পেস। অল স্পেস মানে বেসিক্যালি আমি এক্স এর ডোমেইনটার কথা বলছি, মানে এক্স এর ভ্যালুটা যেখান থেকে যেখান পর্যন্ত থাকতে পারে সেই পার্টটাকে, পার্টিকুলার পার্টটাকে বলছি। ইউজুয়ালি সেটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আবার যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি না নিয়ে তোমাকে হয়তো অন্য কিছু নিতে হতে পারতো। তাহলে ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স যে 1 হয়ে যাওয়া, যদি এটা হয় তাহলে সেই সাই এক্সটাকে বলা হয় তোমার নর্মালাইজড ওয়েভ ফাংশন। আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো আমি একটা ফ্রি পার্টিকেল কনফাইন্ড ইন 1 ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল কনসিডার করছি। তাহলে একটা করেসপন্ডিং বক্স যেখানে x=0 আর x=l, এই বক্সের মধ্যে পার্টিকেলটা ফ্রি, আর বক্সের বাইরে বক্সের মধ্যে পার্টিকেলটা ফ্রি মানে হচ্ছে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0, আর বাইরের বক্সের বাইরে মানে দুটো দেওয়াল আছে x=0 তে এবং x=l তে, x=0 এবং x=l এর ডান দিকে আর x=0 এর বাঁ দিকে তোমার ইনফাইনাইট হাইট এবং ইনফাইনাইট উইথের দেওয়াল আছে, যাতে করে পার্টিকেলটা ভেতর থেকে কোনো রকম ভাবে বাইরে না যেতে পারে, সেই জন্য পার্টিকেলটা রয়ে যাচ্ছে তোমার কনফাইন। তাহলে এবারে যদি এরকম কনফাইন পার্টিকেল হয়, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে তোমার যে ওয়েভ ফাংশনটা হয়, সেই ওয়েভ ফাংশনটা এরকম দেখতে হয়। এই ওয়েভ ফাংশনটা কেমন করে এলো, মানে বেসিক্যালি শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে আসবে, কারণ ওয়েভ ফাংশন ইজ নাথিং বাট দ্য সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। কিন্তু সলিউশনটা কেমন করে হলো ওটা সেইগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে তোমার একটা ফ্রি পার্টিকেল কনফাইন্ড ইন 1 ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল, তার জন্য ওভারঅল ওয়েভ ফাংশনটা এরকম দেখতে √2/l sin n π/l × x, যেখানে nটা হচ্ছে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি ইন্টিজার। আর এবার আমি দেখতে চাইছি এই যে ফাংশনটা, সেই ফাংশনটা নর্মালাইজড কিনা। তা নর্মালাইজ হলে তোমায় কি করতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হবে। আচ্ছা, এখানে অল স্পেস মানে কি? অল স্পেস মানে এখন আর -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ইন্টিগ্রেট করার কথা নয়, তুমি কিন্তু বলেই দিচ্ছ পার্টিকেলটা 0 থেকে l এর মধ্যে কনফাইন, সেই জন্য ইন্টিগ্রাল আবার অল স্পেসের জায়গায় তুমি বসাতে পারো 0 থেকে l পর্যন্ত, আর এই ওয়েভ ফাংশনের জায়গায় তুমি এইটাকে বসাবে, আর এটা ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট, এইটা কিন্তু রিয়েল ফাংশন, সেখানে কমপ্লেক্স কনজুগেটটা তোমার ওইটাই হয়ে যাবে। তাহলে দেখো এই যে ইন্টিগ্রাল বার অল স্পেস সাই এন স্টার এক্স সাই এন এক্স ডিএক্স, মানে বেসিক্যালি কি হচ্ছে না, তোমাকে লিমিটটা নিচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে l, আর এইখানে যেহেতু ফাংশনটা তোমার রিয়েল ফাংশন, তাহলে সাই স্টার এক্স মানে বেসিক্যালি সাই স্কোয়ার করলে 2/l হবে, সাইন স্কোয়ার n π/l × x হবে। আমি সেই কাজটাকে করলাম। তাহলে 2/l 1/lটাকে বাইরে বের করে দিয়েছি, তাহলে ইন্টিগ্রাল 0 থেকে l 2 sin স্কোয়ার n π/x n π/l × x dx, এই পার্টটাকে করছো। আচ্ছা, 2 sin স্কোয়ার থিটা মানে কত? 1 - cos 2 থিটা, সেই ফর্মুলা আমি বসিয়েছি। 2 sin স্কোয়ার থিটা মানে 1 - cos 2 থিটা, এই ফর্মুলায় আমি বসালাম। করে এবার এই পার্টটাকে ইন্টিগ্রেট করছি। তাহলে এই যে 1টার ইন্টিগ্রেট করলে এটা x দিলাম, আর cos 2n πx/l এর ইন্টিগ্রেট করলে হচ্ছে sin 2n πx/l দিল, আর তার সাফিক্স হিসেবে দিল তোমার মানে তার ডিনোমিনেটরে নেমে যাবে হচ্ছে x বাদ দিয়ে বাকি যে পার্টটা আছে 2n π/lটা তোমার চলে আসবে। তাহলে দেখো তুমি এবার লিমিটটাকে বসাও, যখন l বসাচ্ছ এই xটা l দিল, আর এইখানে l বসালে কি হচ্ছে দেখো, এই উপরে l বসালে l আর l কেটে গেল, তাহলে হয়ে গেল 2n π, n তো ইন্টিজার,
তার করসপন্ডিং মানে পাইকে যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপল যদি তুমি নাও তার সাইন নিলে সেটা জিরো হয়ে যায়। তাহলে এল বসালে এই ডান দিকের পার্টটা জিরো হয়ে গেল। আর পরে যখন তুমি জিরো লোয়ার লিমিটটা বসাবে তখন এটাও জিরো এটাও জিরো, তাহলে এখান থেকে তুমি শুধুমাত্র এল পেলে। তাহলে 1/l ইন্টু এল তোমার দেখো 1 হয়ে গেল। তার মানে বোঝা গেল কি যে ফাংশনটা বলেছে সেই ফাংশনটা হচ্ছে নর্মালাইজড। তাহলে একটা ফাংশন নর্মালাইজড দেখানোর জন্য তোমাকে যেটা করতে হবে ওই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স এটাকে করে তোমাকে 1 দেখাতে হবে, এবং এই পার্টিকুলার কেস তুমি অঙ্কটা পুরো করতে পারলে করে দেখবে যে হ্যাঁ সত্যি এটা হচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম আমি বলি। ধরো সিম্পল হারমোনিক অসিলেটর, সেই প্রবলেম আমরা পরে সলভ করব। আচ্ছা, সিম্পল হারমোনিক অসিলেটর তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখে সেটাকে সলভ করলে আমি বেশ কিছু ওয়েভ ফাংশনস পেতে পারি। আচ্ছা, ওয়েভ ফাংশনের ফর্মগুলো বেশ কমপ্লিকেটেড, আমি গাউস স্টেট ওয়েভ ফাংশনটা নিয়ে যে কথাবার্তা বলছি। সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গাউস স্টেট ওয়েভ ফাংশনটা এরকম দেখতে হয়, সাই জিরো এক্স এটা হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, যেখানে আলফাটা হচ্ছে রুট ওভার অফ কে মিউ বাই এইচ প্লাস, কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, মিউ হচ্ছে রিডিউস মাস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গাউস স্টেট ওয়েভ ফাংশন। সাই জিরো এক্স হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, যেখানে আলফার ভ্যালুটা হচ্ছে রুট ওভার অফ কে মিউ বাই এইচ স্কোয়ার, কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড, আর মিউ হচ্ছে রিডিউস মাস। মানে যদি দুটো একটা ডায়াটমিক মলিকুল তুমি কনসিডার করো, তাদের মাস, দুটো অ্যাটমের মাস যদি ধরো HCl, তাদের মাসগুলো যদি m1 এবং m2 হয় তাহলে রিডিউস মাসটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2, সেটা তুমি জানো। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে দেখো এই যে ফাংশনটা সেটা নর্মালাইজড কিনা দেখার জন্য ওই একই রকম ভাবে তুমি এগোবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স এটা তুমি করছো। আর এবারে দেখো এইখানে কিন্তু লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কারণ এই পার্টিকুলার কেসে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে পার্টিকেলটা ওই যে 0 থেকে l এর মধ্যে যেমন আগের ক্ষেত্রে কনফাইন ছিল, এখানে কিন্তু সেরকম কনফাইন থাকে না। ইভেন তোমার এই সকল যেটাকে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট বলে, মানে ধরো একটা মানে অসিলেটর অসিলেট করছে, তো ক্লাসিক্যালি একটা পার্টিকুলার পয়েন্টের ডান দিকে যেতে পারে না আর একটা পার্টিকুলার পয়েন্টে বাঁ দিকে আসতে পারে না, কিন্তু কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে সেটা হয় না। তোমার এই টার্নিং পয়েন্ট সকল যেটা ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, মানে একটা পেন্ডুলাম দেখো না দুলছে, তুমি একটা পার্টিকুলার এনার্জি দিলে তাহলে একটা পার্টিকুলার অ্যাম্পলিটিউড নিয়ে সেটা ম্যাক্সিমাম ডান দিকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত গেল, সেই জায়গায় মুহূর্তের জন্য থামলো, তারপর সে আবার বাঁদিকে ফিরে আসে। ঠিক একই রকম ভাবে বাঁদিকে সে একটা সার্টেন লিমিট পর্যন্ত গেল, একটা মুহূর্তের জন্য থামলো, থেমে সে আবার আগের জায়গায় ফিরে আসছে, এই সিচুয়েশনটা হয় আর কি। তাহলে তোমার যেটা কথা সেটা হচ্ছে যে তোমার ওই মানে এই ডান দিকে যে পয়েন্টের পরে আসছে যেতে পারছে না, বাঁদিকে যে পয়েন্টের বাঁদিকে আসছে যেতে পারছে না, সেগুলোকে বলে টার্নিং পয়েন্ট। সেটা ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে টার্নিং পয়েন্টস আছে এবং তার বাইরে পার্টিকেলকে পাওয়া যায় না, কিন্তু কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে তার ডান দিকে মানে সকাল ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের ডান দিকেও পার্টিকেলকে পাওয়া যায়, আর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাঁ দিকেও তোমার পার্টিকেলটা পাওয়া যায়। সেই জন্য এক্ষেত্রে তোমার লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে তুমি জাস্ট ফাংশনটাকে বসালে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 স্কোয়ার হয়ে গিয়ে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 হয়ে গেছে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 সেটা স্কোয়ার হয়ে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার হয়ে গেছে ডিএক্স। এবার এটা তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা তোমার খুব সিম্পল ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের ফর্মুলা টর্মুলা কেমন করে করতে হয় তোমরা জানো। মানে জাস্ট এটা যেহেতু ইভেন ইন্টিগ্র্যান্ড আর কি, সেখানে এটা 2 × 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 তুমি বসিয়ে দিলে, আর 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, তার ভ্যালুটা হচ্ছে পাই বাই আলফা হোল টু দি পাওয়ার 1/2। এবার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি মনে না থাকে তাহলে তুমি গামা ফাংশন দিয়ে পুরো জিনিসটাকে করবে, করে দেখো সব কেটে কুটে গিয়ে আলটিমেটলি জিনিসটা 1 হয়ে গেল। তার মানে পরিষ্কার এখানে করসপন্ডিং ফাংশনটা হচ্ছে তোমার হয়ে গেল, মানে ফাংশনটা তোমার নর্মালাইজড হয়ে গেল। আর এখানে একটা জিনিস বলি, হয়তো মানে কয়েকজনের জন্য আমি এটা জিনিসটা একটু হেল্প করি, যে এই যে অঙ্কটাকে করা হয়েছে, ধরো এই যে ইন্টিগ্রাল, এই যে পার্টটা ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এর স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে তোমার বেসিক্যালি 1/2 পাই বাই আলফা হোল টু দি পাওয়ার 1/2। তাহলে এই ফর্মুলা তো লিখতে পারলে তো ভালোই। আচ্ছা, আমি অনেক সময় ফর্মুলা খুব বেশি মনে রাখতে পারি না বলে একটুখানি জিনিস জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দিই আর কি। মানে অনেক কিছুই আছে, হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখবে, হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াল পার্টের ক্ষেত্রে তুমি দেখবে একটা পার্টিকুলার টাইপ অফ ইন্টিগ্রেশন তোমাকে বারবার করতে হয়। হ্যাঁ, মানে সেটা আমি জাস্ট একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে যদি তোমার এরকম সিচুয়েশন থাকে, ধরো ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, মাইনাস এক্স স্কোয়ার নয় কিন্তু, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই টাইপের যদি ইন্টিগ্রেশন থাকে তাকে সিম্বলিক্যালি গামা এন বলা হয়।
এটা গামা এন, মানে এটাকে জাস্ট গামা ফাংশন কি গামা এন বলা হয় এটাকে। আচ্ছা, এবারে তুমি দেখবে এই ধরনের ফাংশনস গুলোকে তুমি চাইলে এই ফর্মে সবসময় লিখে ফেলতে পারবে। তুমি কিছুই না, আলফা এক্স স্কোয়ারটাকে জেড ধরবে, জেড ধরলে দেখবে তুমি এই ফর্মে লিখে ফেলতে পারবে। এবার তার ভ্যালুটা তোমায় জানতে হবে। আর ভ্যালুটা জানার জন্য আমি বলি যেটা, যে গামা এন প্লাস ওয়ান সেটা না এন গামা এন হয়। গামা এন প্লাস ওয়ানটা হচ্ছে এন গামা এন হয়। তাহলে এইটা অটোমেটিক্যালি তোমার এন ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে কখন? দেখো, হোয়েন এন ইজ অ্যান ইন্টিজার, মানে পজিটিভ ইন্টিজার। এন যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে এটা জাস্ট ফ্যাক্টোরিয়াল এন হয়ে যাবে। আর কখনো কখনো দেখবে এটা ইন্টিজার না হয়ে তোমার হয়তো এটা ফ্র্যাকশন কিছু 3-2 বা 5-2 বা 7-2 এরকম থাকতে পারে। 3-2 বা 5-2 বা 7-2 এরকম যদি থাকে না, তখন দেখবি এটা কমতে 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 গামা হাফেতে থামবে। গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই, এইটা। তাহলে এইটুকু জিনিস যদি তুমি মাথায় রাখো না, তাহলে দেখবি এই টাইপের ইন্টিগ্রেশন যেখানে যা লাগবে তুমি কিন্তু করে ফেলতে পারবে। মানে মানে ফর্মুলা দেখো, যে ফর্মুলাটা অ্যাজ ইট ইজ আছে সেই ফর্মুলা মনে রাখতে পারলে তো খুবই ভালো। কিন্তু এইটা তুমি কিন্তু যদি মনে করো যে কষবে, তুমি কষতে পারবে না কিন্তু। মানে এটা কষা বেশ কঠিন আর কি। আমি যখন ইন্টিগ্রেশন অঙ্কের, মানে তোমরা তো অনেকে এসিসির ক্লাসটাকে করছো, সেখানে আমাদের নেক্সট দিনই ইন্টিগ্রেশন হওয়ার কথা আর কি। সেখানে আমরা দেখবে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে ইন্টিগ্রেশনটাকে করতে হয়। ইন্টিগ্রেশনটা করা কিন্তু খুব ডিফিকাল্ট। সেজন্য তোমার আইদার ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা মনে রাখতে হবে, না হলে গামা ফাংশন একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, সেটা স্ট্যান্ডার্ড লোকে জানে, সেটাকে ইউজ করে তুমি পুরো জিনিসটাকে করতে পারো আর কি। এইটা। আর আরেকটা জিনিস একটুখানি বলে নিই, যে তোমার হয়তো স্টার্টিংটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে, কিন্তু এইখানে যে ইন্টিগ্রেশনটার ফর্মুলা আমি বলে দিলাম সেটা 0 থেকে ইনফিনিটি। তাহলে একটা জিনিস তুমি মাথায় রেখো, এটা জানো তুমি আর কি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি এফ এক্স ডিএক্স তোমার হয়, তো সেটাকে তুমি লিখতে পারবে 2 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এফ এক্স ডিএক্স। এইরকম ভাবে লিখতে পারবে কখন? না, যখন হচ্ছে এই এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স তোমার সমান, অর্থাৎ ইন্টিগ্র্যান্ডটা তোমার ইভেন ফাংশন, তখন তুমি এটা 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি এফ এক্স ডিএক্স তুমি লিখতে পারবে। আর এটা তোমার 0 হয়ে যাবে কখন? 0 হয়ে যাবে যখন এফ অফ এক্স বা আর এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স। অর্থাৎ যদি অড ফাংশনস হয় তাহলে সেটা 0 হয়ে যাবে, ইভেন ফাংশনস হয়ে গেলে সেটা কিন্তু তোমার 2 টাইমস 0 থেকে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এইটুকু জিনিস যদি তুমি জানো না, তুমি দেখবে। আর এমনি ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন তোমার অলরেডি জানাই আছে। মানে সাইন থিটার ইন্টিগ্রেশন যে কস থিটা হয়, সাইন থিটার ইন্টিগ্রেশন তোমার মাইনাস কস থিটা হয়, কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার সাইন থিটা হয়, এগুলো তোমার জানা আছে। ঠিক আছে? তাহলে দেখবে তোমার সমস্ত রকমের এই নর্মালাইজেশন রিলেটেড যা কিছু প্রবলেম তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে নর্মালাইজেশন বলতে আমি কি বোঝায় সেটা বোঝালাম। আর দুটো ফাংশন সেখানে বললাম, যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তোমার ওয়েভ ফাংশনটা বা সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা তাদেরকে নর্মালাইজড হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমি পরিষ্কার তোমাদের দেখাতে পারলাম। এবং আমি তার সঙ্গে সঙ্গে একটা কোনো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড। ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি আরো কিছু ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড করবো, যেটা প্রবাবিলিটি বা ইত্যাদির কনটেক্সটে আর কি, সেটা অঙ্কের ক্লাসে বলে দেবো। হ্যাঁ, সেটা আমি তখন সেই ক্লাসটা তোমাদেরকে করতে বলবো, তাহলে বোঝা হয়ে যাবে এটা। চলো, আচ্ছা, আমি আর একটা প্রবলেম করছি। দেখো, এই যে ইন্টিগ্রেশনটা শেখালাম, সেই ইন্টিগ্রেশনটা এখানে তুমি কাজে লাগাতে পারবে। সেটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটম। এই পার্টিকুলার বক্স তুমি আগে না করতে পারো, হারমোনিক অসিলেটর তুমি আগে না করতে পারো, কিন্তু ফার্স্ট ইয়ার যেহেতু তোমরা পাস করে গেছো, মানে পিএসসি ফার্স্ট ইয়ার যেহেতু তোমরা পাস করে গেছো, সেখানে কিন্তু 1s অরবিটাল তার যে করসপন্ডিং ওয়েভ ফাংশনের ফর্ম এবং সেটা নর্মালাইজ নয়, এইগুলো তোমার করতে হবে আর কি। ঠিক আছে? দেখো, তোমার হাইড্রোজেন অ্যাটমের যে 1s অরবিটালটা, সেটা কেমন দেখতে না, 1/√πa0 তার কিউব e⁻r/a0, যেখানে a0টা হচ্ছে তোমার বোর্ড এরিয়া। মানে এখানে মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে করসপন্ডিং যে ওয়েভ ফাংশনটা 3টে কোয়ান্টাম নাম্বার n, l এবং ml এর উপর ডিপেন্ড করে, এবং এই 1 ইলেকট্রন ওয়েভ ফাংশনগুলিকে তোমার অরবিটাল বলা হয়। আচ্ছা, এবারে অরবিটালগুলো অনেক কমপ্লিকেটেড সব ফর্ম টর্ম আছে, কিন্তু 1s খুব কমন। তাহলে 1s এর জন্য করসপন্ডিং ফাংশনটা হচ্ছে 1/√πa0 তার কিউব e⁻r/a0। এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বলছে, a0 যেখানে বোর্ড এরিয়া। এখানেও তোমার করসপন্ডিং অরবিটালটা রিয়েল অরবিটাল বা ফাংশনটা হচ্ছে রিয়েল ফাংশন। আচ্ছা, এবারে তোমার নর্মালাইজ কিনা দেখানোর জন্য তোমাকে কি করতে হচ্ছে, ইন্টিগ্রাল বার অল স্পেস ψ1s মডিউলাস স্কয়ার d τ, এটা দিয়ে তোমাকে স্টার্ট করতে হচ্ছে। আচ্ছা, এবারে দেখো এইখানে
এই ইন্টিগ্রাল আবার অল স্পেস যখন তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করছো তখন কিন্তু ভলিউম এলিমেন্টটা হয় আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হচ্ছে তোমার ভলিউম এলিমেন্ট হয়। আর তোমার এখানে যে লিমিটটা আরটা 0 থেকে ইনফিনিটি, থিটাটা 0 থেকে পাই, ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই। মানে 3 ডাইমেনশনে তুমি কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে করতে এখানে লিখতে এক্স ওয়াই জেড, আর এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কিন্তু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভলিউম এলিমেন্টটা আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, আর আর এর লিমিটটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, থিটার লিমিটটা 0 থেকে পাই পর্যন্ত, ফাইয়ের লিমিটটা 0 থেকে 2 পাই পর্যন্ত। এটা এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে এবারে দেখো এইটা এই আর পার্টটাকে তুমি আলাদা করে নিলে, মানে 1/πa0 কিউব সেটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিয়েছো। আর পার্টটা হচ্ছে e⁻²r/a0 ইন্টু আর স্কোয়ার ডি আর, সেটাকে আলাদা করে নেওয়া হয়েছে। সাইন থিটা ডি থিটা 0 থেকে 2 পাই সেটা আলাদা করে নেওয়া হয়েছে। ডি ফাই 0 থেকে 2 পাই তোমার আলাদা করে নেওয়া হয়েছে। আচ্ছা, এবারে এই যে পার্টটা এই যে পার্টটা, এই পার্টটা ইন্টিগ্রেশনটা তুমি করতে পারবে। ইন্টিগ্রেশনের পার্টটা না তুমি ওই মানে আমি যে এটা তোমার শিখিয়েছি, সরি, এই যে ফর্মুলা শেখালাম, এই ফর্মুলায় বসিয়ে না তুমি এইটাকে করে নিতে পারবে। কেমন করে দেখা যাক, আমরা করে নিই। দেখো আমার দরকার থেকে এইটুকু, এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটার ভ্যালুটা আমি লিখে দিয়েছি a0³/4। এটা কেমন করে হলো জাস্ট একটুখানি দেখে নেওয়া যাক। আচ্ছা, তুমি ধরো এইখান থেকে শুরু করো, ধরো লেট, আচ্ছা এইখান থেকে বলি, লেট এই ধরো 2r/a0 এটাকে তুমি x বলো। তাহলে এখান থেকে আর সমান কি হচ্ছে না a0/2 ইন্টু এক্স হচ্ছে, ডিআরটা কত হলো a0/2 ইন্টু ডিএক্স হলো। আর লিমিট তোমাকে বসাতে হবে, আর এর ভ্যালুটা 0 হলে এক্স এর ভ্যালুটা তোমার 0 হচ্ছে দেখো, আর আর এর ভ্যালুটা ইনফিনিটি হলে এক্স এর তোমার ইনফিনিটি হচ্ছে। তাহলে এইটুকু পার্ট যেটা, এই পার্টের ইন্টিগ্রেশনটা যদি আই বলি আমি, তাহলে ইন্টিগ্রাল সে 0 থেকে ইনফিনিটি রইল। এখানে আছে দেখো আর স্কোয়ার একটা টার্ম আছে, তাহলে আর স্কোয়ার টার্মটাকে লেখো তুমি a0/2 তার স্কোয়ার এক্স স্কোয়ার e⁻²r/a0, e⁻²r/a0টা হচ্ছে e⁻x হয়ে গেল। আচ্ছা, dr আছে, dr এর জায়গায় তুমি বসাচ্ছ কি না a0/2 ইন্টু ds, এটা তুমি বসাচ্ছ এটা। তাহলে এটা কি হচ্ছে দেখো খেয়াল করে, a0/2 তার স্কোয়ার a0/2, তাহলে a0/2 তার কিউব একটা হয়ে গেল, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি কি হচ্ছে দেখো এখান থেকে তোমার বেসিক্যালি x স্কোয়ার e⁻x dx, তার মানে x⁻3 - 1 e⁻x dx এইটা। এটা কত হবে না a0/2 তার কিউব হলো ইন্টু গামা 3 হলো। গামা 3 মানে কত, গামা 2 + 1, তার মানে বেসিক্যালি এটা 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তার মানে এটা হয়ে যাচ্ছে কত দেখো 1 × 4 হয়ে গেল, মানে এটা 2 তো 2, আর এখানে হচ্ছে তোমার 1 × 8 কেটে গিয়ে 1 × 4 হয়ে গেল, a0 তার কিউব হয়ে গেল। দেখো এই যে ইন্টিগ্রেশনটা দেখো তাই হয়েছে, a0 তার কিউব বাই হচ্ছে তোমার 4। তাহলে এই ইন্টিগ্রেশনটা দেখো আমি আগে যে ফর্মুলাটাকে শিখিয়েছি ওই ফর্মুলার উপরে বেস করে তুমি করে ফেলতে পারছি এটা, ঠিক আছে এটা। আচ্ছা, আর এই পার্টটা দেখো, এবারে এই যে পার্টটা যদি ইন্টিগ্রেট করো তুমি, এই যে পার্টটা সাইন থিটা ইন্টিগ্রেট করলে মাইনাস কস থিটা হয়, তুমি জানো সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তুমি লিমিটটা বসাবো 0 থেকে পাই, তাহলে এটা 2 হবে। আর ডি ফাই ইন্টিগ্রেশন হচ্ছে তোমার 5 হবে, লিমিটটা বসাবে তোমার 2 পাই হবে। তাহলে তুমি বসিয়ে দিলে সব কেটে কুটে সব গিয়ে দেখো আলটিমেটলি উত্তরটা 1 বেরিয়ে গেল। তার মানে বোঝা গেল যে 1s অরবিটাল ফর দ্য হাইড্রোজেন অ্যাটম সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি নর্মালাইজড ওয়েভ ফাংশন। তাহলে বক্স প্রবলেমের জন্য, হারমোনিক অসিলেটর প্রবলেমের জন্য, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের জন্য একটা একটা করে ফাংশন নিয়ে, বক্স প্রবলেমের জন্য আমি আরবিট্রারি যে কোনো এনের জন্যই করেছি, কিন্তু তোমার এখানে যখন হারমোনিক অসিলেটর বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করছে তখন একজন গ্রাউন্ড স্টেটের জন্য করছে, কারণ এক্সাইটেড স্টেটগুলো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, সেই জন্য তাদেরকে দেখতে পেলাম যে ওয়েভ ফাংশনগুলো নর্মালাইজডই হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে নর্মালাইজেশন বলতে আমি কি বুঝছি, আর একটা ফাংশন নর্মালাইজড কিনা চেক কেমন করে করতে হয় সেটা পরিষ্কার তো, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। এটা না দেখো যতটুকু বলেছি ব্যাপারটা পরিষ্কার, কারো কারো অসুবিধা আছে কিছু? ঠিক স্যার আছে বলছি কোয়ান্টাম অসিলেটরের জায়গাটা একটু বলবেন? মানে কি করতে বলছে বলতে বলছো বলো আরেকবার। স্যার এই কোয়ান্টাম অসিলেটরের জায়গাটা আপনি বললেন না যে যে পার্টিকেলটা গিয়ে আবার ফেরত আসতে পারে না, ওই জায়গাটা একটুখানি ও বলবেন? আচ্ছা, না না, মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে
একটা ক্লাসিক্যাল অসিলেটর যদি হতো, ধরো ক্লাসিক্যাল অসিলেটর যদি হতো না, ধরো একটা এনার্জি তুমি বলে দিয়েছো এটা ধরো ই এনার্জি, হ্যাঁ এনার্জি, তাহলে এই যে পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি কাট করছে, এই যে পার্টিকুলার পয়েন্ট এবং এই যে পার্টিকুলার পয়েন্টটা, এইটা ধরো তুমি প্লাস এ বললে, এটা হচ্ছে মাইনাস এ বললে, এই দুটো হচ্ছে তোমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। মানে কি হয়, মানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা অসিলেটর বা পেন্ডুলাম যখন দুলছে, ডান দিকে গেল করে এক মুহূর্তে যে সে থেমে গেল, তাহলে যখন থেমে যাচ্ছে তার করসপন্ডিং কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে যাচ্ছে, পুরো এনার্জিটাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই যখন এই পোটেনশিয়াল এনার্জিটা আমি প্লট করেছি, যেটা হাফ কে এক্স স্কোয়ার, আর এনার্জি যারা যে পয়েন্টে যে কাট করলো সেই করসপন্ডিং পয়েন্টগুলো টার্নিং পয়েন্ট, কারণ সেই জায়গায় কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে যায়, পুরো এনার্জিটাই তোমার পোটেনশিয়াল এনার্জি হয়ে যায় এটা। এবং তারপরে কি করে না, তুমি যদি মাঝখান থেকে শুরু করো, এই মাঝখান থেকে শুরু করো, এই দিকে যায়, এইখানে এক মুহূর্তের জন্য থামে, তারপর সে ফিরতে থাকে, ফিরে আবার এদিকে যায়, এক মুহূর্তের জন্য থামে করে আবার ফিরতে থাকে, এইরকম ভাবে সে বেসিক্যালি অসিলেট করতে থাকে, ঠিক আছে এটা। আর এবারে কথাটা হচ্ছে যে এইটা যেমন এটা ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে, কারণ ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে যদি টার্নিং পয়েন্টের বাইরে সে কোনোভাবে চলে যেত না, তাহলে তার ভেলোসিটি ইমাজিনারি হয়ে যেত। কিন্তু কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে কি হয়, কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে ধরো আমি যদি গ্রাউন্ড স্টেটের কথাই বলি, গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে না এই পাওয়ার প্রবাবিলিটিটা এরকম দেখতে হয়। মানে গ্রাউন্ড স্টেট যদি কনসিডার করি, তাহলে তোমার এই ওয়েভ ফাংশন বা ওয়েভ ফাংশনের স্কোয়ারটা তোমার এরকম টাইপের দেখতে। এর মানেটা কি, তো মানেটা দেখো যে এই যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টের মধ্যেই শুধুমাত্র তাকে পাওয়ার প্রবাবিলিটি আছে সেরকম নয়, তার বাইরেও দেখো তার পাওয়ার কিন্তু তাকে প্রবাবিলিটি আছে, বা এদিকেও দেখো তার বাইরেও কিন্তু তাকে পাওয়ার প্রবাবিলিটি আছে। মানে টার্নিং পয়েন্ট মানে এখানে তো, তাহলে এর বাইরেও কিন্তু পার্টিকেলটাকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জন্যে আমি যখন ইন্টিগ্রাল বা অল স্পেস করে যেখানে মাইনাস এ থেকে প্লাসের মধ্যে রাখবো না, যেহেতু এই দুটো টার্নিং পয়েন্টের বাইরেও পার্টিকেলটা চলে যেতে পারে এবং ডান দিকে সে প্লাস ইনফিনিটি চলে যেতে পারে অ্যাসিম্পটোটিক্যালি, বাঁ দিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে, সেই জন্য যখন তুমি লিমিটটাকে বসাচ্ছ তোমাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বসাতে হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আসলে এই ক্লাসিক্যালি যেখানে যাওয়ার কথা ছিল না সেখানে কি চলে যেতে পারলো, সেটাই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। তুমি তো তুমি কে বলছো, মানে বিএসসি থার্ড সেমিস্টারের ছেলে বলছো না অন্য কেউ বলছো? থার্ড সেমিস্টার। হ্যাঁ, থার্ড সেমিস্টারে যে তোমার কোয়ান্টাম মেকানিক্সের শোরিঞ্জার ইকুয়েশন যখন পড়ানো হয়, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যখন পড়ানো হলো, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের লেকচার 3-তে একটা কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে একটা কথা বলা হয়েছিল, মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এবারে যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এ সেইখানে দেখবে এই পার্টিকুলার প্রবলেমটার কথা বলা হয়েছে। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটা পেতে পারো, এইসব বলা হয়েছে। এবং কত পার্সেন্ট পাওয়া যায়, মোটামুটি গ্রাউন্ড স্টেটে 17% বাইরে পাওয়া যায়, 83%-এর মতো ভেতরে পাওয়া যায়, সেই সব দেখবে আলোচনা করা হয়েছে। আবার পরে যখন আমি হারমোনিক অসিলেটর পড়াবো তখন আবার এইটা নিয়ে আবার ডিটেল কথাবার্তা বলবো। হুম, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো দেখো এখন পর্যন্ত যা বলেছি ব্যাপারটা পুরো পরিষ্কার তো, না কারো কোনো অসুবিধা আছে? सर मुझे वो इंटीग्रेशन वाला पार्ट एक बार समझना था। হ্যাঁ, কি सर वो इंटीग्रेशन वाला पार्ट समझना था, इसका पहले वाला जो स्लाइड था ना। ये वाला और ये वाला? हाँ सर ये वाला, ये वाला। हाँ, आपका गामा फंक्शन मालूम नहीं है ना? मतलब मैथमेटिकल। हाँ, वो गामा फंक्शन तो मालूम नहीं है ना आपको? ना सर। ओ, आपके थर्ड सेमिस्टर हो ना? हाँ फर्स्ट सेमिस्टर मेरे पास कोचिंग नहीं लिया ना फर्स्ट सेमिस्टर में? ना ना। वो तो प्रॉब्लम तो होगा, लेकिन वो जो गैसियस स्टेट था ना, वो जो काइनेटिक थ्योरी ऑफ गैस, इसमें जो मैक्सवेल स्पीड डिस्ट्रीब्यूशन था, मैक्सवेल काइनेटिक एनर्जी डिस्ट्रीब्यूशन था, उसमें तो दिस टाइप ऑफ इंटीग्रेशंस वाज क्वाइट कॉमन. ओके, but actually if you want to evaluate the average speed, most probable average speed, RMS speed, average kinetic energy, then you must have encountered this type of integrations, and they are usually done using the gamma functions. Okay. ओह अच्छा।
So for the time being, you just memorize it and apply this for the problems we have discussed here. And I think in some separate class, I may take one class on mathematics of quantum mechanics. Then I will discuss these issues quite clearly. Okay. Okay, sir. Thank you. আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা নর্মালাইজড ওয়েভ ফাংশন বলতে কি বোঝায় এবং তিনটে এক্সাম্পল দিয়ে দেখালাম যে তোমার ফাংশনগুলো নর্মালাইজড হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রশ্ন জাগতে পারে, আচ্ছা ওয়েভ ফাংশন কি নেসেসারিলি নর্মালাইজড হতেই হবে? মানে একটা ফাংশন ধরো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, তাকে কি নর্মালাইজড হতেই হবে? এটা হচ্ছে কথা। মানে একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, তার ক্ষেত্রে সেই ফাংশনটা কি নর্মালাইজ হতেই হবে? এটা হচ্ছে কথা। উত্তর হচ্ছে না, নর্মালাইজ না হলেও চলবে। আচ্ছা কেন এটা বলছি? আচ্ছা কেন এটা বলছি সে তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে তুমি দেখেছো যে শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা লিনিয়ার ইকুয়েশন। তা শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি একটা লিনিয়ার ইকুয়েশন হয়, তাহলে সাই যদি তার একটা সলিউশন হয়, এনি কনস্ট্যান্ট টাইম সাই সেটাও একটা সলিউশন, যেখানে কনস্ট্যান্টে যে কোনো একটা আরবিট্রারি ভ্যালু থাকতে পারে। তাহলে ধরো সাই যদি তোমার একটা অ্যাকসেপ্টেবল ফাংশন হয়, তাহলে কনস্ট্যান্ট টাইম সাই অর্থাৎ সি সাই সেটাও তোমার বেসিক্যালি একটা অ্যাকসেপ্টেবল ফাংশন। আচ্ছা এবারে কথাটা হচ্ছে এই সিতে তো যা খুশি ভ্যালু হতে পারে, তাহলে সাই যদি নর্মালাইজড হয়, তাহলে কনস্ট্যান্ট টাইম সাই যেটা সেটা নর্মালাইজ নয়, বা কনস্ট্যান্ট টাইম সাইটা যদি নর্মালাইজড হয়, তাহলে সাই যেটা সেটা নর্মালাইজ নয়। কিন্তু ফর্চুনেটলি দুজনই শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ দুজনেই হচ্ছে তোমার সেম স্টেট রিপ্রেজেন্ট করে। এবং এই ধরনের ফাংশনগুলো যেখানে একটা ফাংশনকে আর একটা ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট গুণ করে তুমি পেয়ে গেলে, তাকে বলা হয় টাইম, তাদেরকে বলা হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তারা কিন্তু সেম স্টেট রিপ্রেজেন্ট করে, যেটা আমরা আগেও ডিসকাস করেছি। সেটা আমি আরেকবার বলে দিচ্ছি যে ওয়েভ ফাংশনস আর সলিউশনস অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, which is a linear second order differential equation. Let psi be a solution of time independent Schrodinger equation with energy E, that is H psi equal to E psi. Eta. We take psi prime equal to constant time psi where C is an any arbitrary constant. মানে C এর ভ্যালুটা যে শুধুমাত্র প্লাস মাইনাস 1 হবে সেরকম নয়, C এর ভ্যালু তুমি যা খুশি নিতে পারো। এবারে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনে যদি আমি সাই এর বদলে সাই প্রাইম লিখি, তাহলে কি লিখবো? এইচ সি সাই। ওহ, হাতটা শুধু থেকে যাচ্ছে। হ্যাঁ, কি লিখবো না, দেখো তোমার বেসিক্যালি এইচ সি সাই। আচ্ছা এবারে এই হ্যামিল্টনিয়ান অপারেটরকে যদি কনস্ট্যান্ট টাইম সাই এর উপরে কাজ করে, তাহলে কনস্ট্যান্টটা আলাদা হয়ে যায়। কনস্ট্যান্ট তুমি বাইরে রেখে দিলে করে, তাহলে এইচটা সাই এর উপরে কাজ করলো। আবার এই ইকুয়েশন তোমায় বলে দিচ্ছে এইচ সাই ইকুয়াল টু তোমার ই সাই, তুমি বসিয়ে দিলে, তাহলে সি ই সাই হলো। এবার ইটাকে বাইরে বের করে সিটাকে ভেতরে ঢুকিয়ে দাও, ই সি সাই হয়ে গেল, তার মানে ই সাই প্রাইম হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি সাইটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে এনি কনস্ট্যান্ট টাইম সাই সেটাও কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। দেন ইট ইজ ক্লিয়ার দ্যাট এনি ফাংশন হুইচ ইজ লিনিয়ার। আচ্ছা এবারে বলি যে এই যে সাই প্রাইম যদি একটা কনস্ট্যান্ট টাইম সাই হয়, তাহলে সাই প্রাইম সাই তাদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন বলে। লিনিয়ারলি ডিপেন্ডেন্স, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমি শেষে, আজকের ক্লাসের শেষে 3-4 পাতা ধরে আলোচনা করব। জাস্ট তুমি এইটুকু মনে রাখো যে একটা ফাংশন তাকে একটা কনস্ট্যান্ট টাইম দিয়ে গুণ করলে তুমি যে ফাংশনটা পাচ্ছ সেটা বেসিক্যালি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে দেন ইট ইজ ক্লিয়ার দ্যাট এনি ফাংশন হুইচ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট টু সাই is also a solution of the time independent Schrodinger equation with the same energy E. In other words, linearly dependent function represent the same state. তাহলে Schrodinger equation psi দিয়ে যদি Schrodinger equation স্যাটিসফাইড হয়, তাহলে কনস্ট্যান্ট টাইম psi দিয়েও Schrodinger equation স্যাটিসফাইড হবে। অর্থাৎ psi যদি একটা সলিউশন হয়, কনস্ট্যান্ট টাইম psiও হচ্ছে তোমার তার একটা সলিউশন হচ্ছে। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে যদি সিটা হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট হয়, মানে সিটা যদি নট নেসেসারিলি প্লাস মাইনাস 1 ছাড়া অন্য কিছুও যদি হয়, তাহলে যদি এমন হতো যে সাইটা নর্মালাইজ হয়, তাহলে কনস্ট্যান্ট টাইম শেষে আর নর্মালাইজ নয়। কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি সাই অ্যান্ড সাই প্রাইম তারা কিন্তু দুটি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন এবং দুজনেই কিন্তু সেম স্টেট রিপ্রেজেন্ট করে। তার মানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে একটা ফাংশন, হ্যাঁ, যেটা তোমার কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল, তাকে কিন্তু নর্মালাইজড হতে হবে, এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, সে নর্মালাইজ নাই হতে পারে। যেমন ধরো আমি এইখানে যে ফাংশনগুলোর কথা বলেছি, এই যে ধরো হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ধরো 1s অরবিটাল তুমি বলেছো, এবার এইখানে যদি একটা 5 গুণ করে দিই, তাহলে এই জিনিসটা যদি 1 বেরোয়, তাহলে এখানে 5 গুণ করে দিলে উত্তরটা 25 বেরোবে।
কিন্তু তার জন্য কিন্তু ফাংশনটা কিছুই পাল্টালো না, ফাংশনের নেচার থেকে শুরু করে তার বিহেভিয়ার থেকে সব একই থাকবে। হ্যাঁ, তার মানে একটা কথা যে এনি কনস্ট্যান্ট টাইমে অ্যাকসেপ্টেবল ফাংশন সেটাও কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে। তাহলে যদি তোমার সাইটা নর্মালাইজ হয় তাহলে সাই প্রাইমটা নর্মালাইজ নয়, বা অন্যভাবে সাই প্রাইম যদি নর্মালাইজড হয় তাহলে সাইটা নর্মালাইজ নয় যখন সিটা হচ্ছে +-1 নয়। তাই এটা বুঝতে পারলে যে কোন একটা ফাংশন যেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল তাকে নর্মালাইজ হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স সেটা এখন 1 না হয়ে ধরে নাও সেটা তোমার আলফা, যেখানে আলফাটা হচ্ছে ফাইনাইট এবং নট ইকুয়াল টু 0। মানে এটা ফাইনাইট হতে হবে, ইনফিনিটি হলে চলবে না, আর এটা হচ্ছে তোমার 0 হলে চলবে না। হ্যাঁ, 0 হলে তোমার প্রবাবিলিটিটা 0 হয়ে গেলে মানে বেসিক্যালি ফাংশনটা এক্সিস্টই করছে না, এটা ফিজিক্যালি তার কোনো মানে নেই। তাহলে দেখো জাস্ট একটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন, তার জন্য ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স দিয়ে সেটা তোমার একটা ফাইনাইট কিছু হচ্ছে। এবার আমি কি করলাম দেখো, এই আলফাটা এখানে ভাগ করে দিলাম, যখন ভাগ করছি এই টোটাল আলফাটাকে রুট আলফা হিসেবে দুটো জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি হলো দেখো, তাহলে এইটাকে তুমি লিখতে পারছো আলফাটা এদিকে ভাগ করে দেওয়া মানে ডান দিকটা 1 হয়ে গেল, আর বাঁ দিকটা ওই আলফাটাকে রুট আলফা হিসেবে এইটার মধ্যে আর রুট আলফা হিসেবে এইটার মধ্যে যদি ঢুকিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে না ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই এক্স বাই রুট ওভার অফ আলফা সাইটা সাই এক্স বাই রুট ওভার অফ আলফা ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা এবারে দেখো তুমি যদি মনে করো যে সাই এক্স বাই রুট ওভার অফ আলফা সেটাকে তুমি একটা অন্য ফাংশন হিসেবে লিখবে, মানে অন্য একটা সিম্বল দিয়ে লিখবে, সে ফাই এক্স দিয়ে লিখলে, তাহলে এই ইকুয়েশনটা কেমন দেখতে হয়ে গেল দেখো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই স্টার এক্স ফাই এক্স ডিএক্স সেটা বেসিক্যালি 1 হয়ে গেল। তার মানে সাই এক্সটা নর্মালাইজ নয় বটে, কিন্তু ফাই এক্স যেটা বেসিক্যালি সাই এক্স বাই রুট ওভার অফ আলফা সেটা কিন্তু নর্মালাইজড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মজাটা দেখো যে একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কিন্তু নর্মালাইজ নয়, তাকে তুমি নর্মালাইজ করে নিতে পারো কেমন করে না, দেখো এই পার্টিকুলার রুট ওভার অফ আলফা দিয়ে ভাগ করে, বা লোকে অন্যরকম করে ভাবে রুট ওভার অফ আলফা দিয়ে ভাগ করার বদলে বলে 1 বাই রুট ওভার অফ আলফা দিয়ে গুণ করে, এই 1 বাই রুট ওভার অফ আলফা সেটাকে তুমি এন বলো, তাহলে ফাই এক্সটা কি পাবে তুমি এন ইন্টু সাই এক্স পাওয়া যাবে। এই এনটাকে বলা হয় নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এবং এনটা কি না 1 বাই রুট ওভার অফ আলফা, 1 বাই রুট ওভার অফ আলফা, আবার আলফা কি এইটা হচ্ছে এই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স। তার মানে এনটা হয়ে গেল 1 বাই রুট ওভার অফ আলফা ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই যে প্রসিডিওরটা সেই প্রসিডিওরটাকে বলে নর্মালাইজেশন প্রসিডিওর, আর এই এন যে কনস্ট্যান্টটা তাকে বলে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে প্রথমে জাস্ট রিয়েলাইজ করো যে একটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন তাকে নর্মালাইজড হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি আচ্ছা বাধ্যবাধকতা কেন নেই, তার কারণটা হচ্ছে যে শ্রোডিঞ্জার ইকুয়েশন বিইং এ লিনিয়ার ইকুয়েশন, যে কোনো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনই কিন্তু সেম স্টেট রিপ্রেজেন্ট করবে। তাহলে সাই যে স্টেট রিপ্রেজেন্ট করবে এনি কনস্ট্যান্ট টাইম সাইও সেইটাই রিপ্রেজেন্ট করবে। কনস্ট্যান্টটা যদি +-1 না হয় তাহলে সাইটা যেটা নর্মালাইজ সাই প্রাইমটা নর্মালাইজ হবে না, অ্যান্ড ভাইস ভার্সা। ইন দ্যাট কেস তুমি পরিষ্কার বলতে পারলে যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশনগুলো নর্মালাইজড হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, বা ই নিড নট বি নর্মালাইজড। আচ্ছা এবার আমি বললাম যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন যদি এরকম একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে যেখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স সেটা হচ্ছে তোমার ফাইনাইট এবং নট ইকুয়াল টু 0, তাহলে কিন্তু তুমি এই সাই এক্স এর সঙ্গে 1 বাই রুট ওভার অফ আলফা গুণ করে দিয়ে তাকে নর্মালাইজ করে নিতে পারো। তাহলে এই যে টেকনিকটা তাকে বলা হয় নর্মালাইজেশন টেকনিক বা নর্মালাইজেশন প্রসিডিওর, আর যেটা দিয়ে তুমি গুণ করলে 1 বাই রুট ওভার অফ আলফা অর্থাৎ 1 বাই রুট ওভার অফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স এটাকে বলা হবে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। দেখো যে কথাটা বললাম পরিষ্কার তোমার কাছে, যে কথাগুলো বলেছি এখানে কোনো সমস্যা আছে বুঝতে? ঠিক আছে, না স্যার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে কথা বলি। ধরো আমি পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এই বাইরের যে কনস্ট্যান্টটা না সেটা আমি জাস্ট এন বলে দিচ্ছি, মানে একটা ফাংশন ধরো তুমি কনসিডার করছো যেখানে ফাংশনটা এরকম দেখতে এন সাইন এন পাই বাই এক্স ইন্টু এল, যেখানে এন এর ভ্যালু 1 2 3 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবার আমি চাইছি যেটা সেটা হচ্ছে এই যে এই এনটাকে বের করব যাতে করে কিনা এই ফাংশনটা নর্মালাইজড হয়। তাহলে আমি এনটাকে বের করবো যাতে করে এই ফাংশনটা নর্মালাইজড হয়। তার মানে আমি অ্যাকচুয়ালি চাইছি যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই এন এক্স স্টার সাই এন এক্স ডিএক্স, যেটা বেসিক্যালি ইন্টিগ্রাল 0 থেকে এল, কারণ একটা 1 ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল তার মধ্যে সেটা কনফাইন্ড আছে, সেই জন্য 0 থেকে এল এন স্কোয়ার
সাইন স্কোয়ার এন পাই এক্স বাই এল ইন্টু ডিএক্স ইকুয়াল টু 1, এইটা আমাকে যে দেখাতে হবে, সেইখান থেকে তুমি এনটাকে বের করে নেবো। আচ্ছা, তুমি ইন্টিগ্রেশনটাকে করো, তাহলে এইখানে তুমি এক কাজ করো, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও ভেতরটাকে, আর 2 দিয়ে বাইরে ভাগ করে দাও। তো এটা হলে কত, 2 সাইন স্কোয়ার এন পাই এক্স বাই এল ইন্টু ডিএক্স, তার 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কত, 1 মাইনাস কস থিটা। বসি টসি দাও করে দেখো, আলটিমেটলি বেরোচ্ছে তোমার এন স্কোয়ার বাই 2 ইন্টু এল বেরোচ্ছে। তাহলে এই এন স্কোয়ার বাই 2 ইন্টু এল, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1। সেখান থেকে এনটা তুমি কি পেয়ে গেলে, এনটা তুমি কি পেয়ে গেলে না, প্লাস মাইনাস রুট ওভার অফ 2 বাই এল। তাহলে দেখো যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা তুমি যদি নর্মালাইজ করো, তাকে নর্মালাইজ তুমি করতে পারবে, এবং নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হয়ে যাচ্ছে এন ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 2 বাই এল। এবারে দেখো তুমি প্লাসও নিতে পারতো, মাইনাসও নিতে পারতে, কিন্তু প্লাস আর মাইনাস এরা কিন্তু একে অপরের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তুমি ভাবো না যে একটা ফাংশন সাইন এক্স, তার সঙ্গে যে কোনো কনস্ট্যান্ট গুণ করে দিলে সেটা তো সেম স্টেট রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তুমি এক কাজ করো না, সাইন এক্স এর সঙ্গে -1 গুণ করে দাও, -1টাই হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাই তো? তাহলে -1 গুণ করে দিলে তাহলে -1টাই হচ্ছে তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট। মানে পরিষ্কার যে সাইন এক্স আর মাইনাস সাইন এক্স তারা বেসিক্যালি সেম স্টেট রিপ্রেজেন্ট করবে বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তো সেই জন্য তুমি এন এর ভ্যালুটা প্লাস নিলে এইটা হতো কত, রুট ওভার অফ 2 বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স। এন এর ভ্যালুটা মাইনাস নিলে কি হতো, মাইনাস রুট ওভার অফ 2 বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স। তাহলে প্লাস আর মাইনাস দুটো বেসিক্যালি তোমার সেম স্টেট রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো সেই জন্য তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। তাহলে একটা ফাংশন যেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কিন্তু নর্মালাইজ নয়, তাকে নর্মালাইজ কেমন করে নেবে তুমি বুঝতে পেরে গেলে, এবং নর্মালাইজের কনস্ট্যান্টটা কেমন করে বের করতে পারবে তুমি নিশ্চয়ই পরিষ্কার বুঝলে, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে বলেছি যে সাইন এন এক্সটা তখন প্লাস মাইনাস রুট ওভার অফ 2 বাই এল সাইন এন পাই বাই এক্স ইন্টু এল তুমি লিখবে। আচ্ছা, উই হ্যাভ অলরেডি জাস্টিফাইড দ্যাট দ্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনস represent the same state, hence we should take either plus sign or minus sign. By convention we usually take the plus sign and hence the accepted normalized wave function is এই যে প্লাসটাকে নিয়ে তুমি যে সেটা লিখে দিয়েছো। আচ্ছা, এবারে একটা জিনিস বলি যে একটা ফাংশন কখন মানে নর্মালাইজ না হতে পারে, কিন্তু নর্মালাইজেবল কখন হবে বলো তো? নর্মালাইজেবল হবে যখন কিনা এই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স সেটা হচ্ছে আলফা, হলো যে আলফাটা ঠিক আছে নট ইকুয়াল টু 1 আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা ফাইনাইট হতে হবে, নট ইকুয়াল টু 0। তাহলে যদি এরকম হয় ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স সেটা হচ্ছে তোমার ফাইনাইট এবং নট ইকুয়াল টু 0, হ্যাঁ, মানে এটা ফাইনাইট এবং নট ইকুয়াল টু 0। মানে কি আবার বললাম, আরেকবার বলি, সরি, মানে যখন তোমার ইন্টিগ্রাল বা অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স সেটা হচ্ছে হয়তো 1 হলে নর্মালাইজ হয়ে গেল, কিন্তু 1 না হয় কিন্তু এটা তোমার ফাইনাইট এবং নট ইকুয়াল টু 0 হয়, তবেই সেটাকে তুমি নর্মালাইজ করতে পারবে। কারণ দেখো এই যে কনস্ট্যান্টটাকে গুণ করে তুমি বেসিক্যালি নর্মালাইজ করছো সেই কনস্ট্যান্টকে 1 বাই রুট ওভার অফ আলফা। এবারে দেখো যদি আলফার ভ্যালু কোনো রকমভাবে 0 হয়ে যায় তাহলে জিনিসটা আনডিফাইন্ড হয়ে গেল, আবার আলফার ভ্যালু ইনফিনিটি হয়ে গেলে পুরো জিনিসটা 0 হয়ে গেল, তাহলে সেই দুটো নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে এই ম্যাথামেটিক্যালি যদি কোনো একটা ফাংশন এই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করে, যাতে করে ইন্টিগ্রাল বার অল স্পেস সাই মডিউলাস স্কয়ার ডিএক্স সেটা হচ্ছে ফাইনাইট এবং নট ইকুয়াল টু 0, তাকে বলা হয় স্কয়ার ইন্টিগ্রেবল বা কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল ফাংশন। তাহলে স্কয়ার ইন্টিগ্রেবল বা কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল বলে একটা ইম্পর্টেন্ট টার্ম দেখবে ফিজিক্স বা ম্যাথামেটিক্সে যারা কোয়ান্টাম মেকানিক্স পড়ে তাদের ক্ষেত্রে আছে, সেটা জাস্ট সিম্পলি এই যে তোমার তুমি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই মডিউলাস স্কয়ার ডিএক্স তার ভ্যালুটা হচ্ছে ফাইনাইট হতে হবে এবং নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা। তা দেখো, সামটাইমস ইট ইজ সেড দ্যাট এ ফাংশনস টু বি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল it must be square integrable or quadratically integrable. In mathematics, square integrable, also called a quadratically integrable function, is a real or complex valued measurable function for which the integral of the square of the absolute value is finite, that is if এইটা তোমার less than infinity। আর এর প্রবাবিলিটি নেগেটিভ হবে না, জাস্ট ইনফিনিটি হতে পারবে না, ফাইনাইট হবে, তার মানে বেসিক্যালি ওই মানে ইনফিনিটি হবে না, 0 হবে না, সেটা বেসিক্যালি সে ফাইনাইট হবে। Then psi x is said to be square integrable or quadratic integrable on the real line minus infinity থেকে plus infinity. If a function is square integrable, then it must be normalizable. একটা ফাংশন যদি স্কয়ার ইন্টিগ্রেবল হয় তাহলে সে নর্মালাইজেবল হবে, ঠিক আছে?
তাহলে দেখো, তাহলে এবারে দেখবে মানে একটা জিনিস আমি বলি যে তোমার হয়তো ফার্স্ট ইয়ারে যখন অ্যাটমিক স্ট্রাকচার তুমি পড়েছিলে, সেখানে তোমার মাস্টারমশাই দেখবে হয়তো অনেক মাস্টারমশাই তো বলে, আমি দেখিয়েছি, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন যদি হয়, দেখবে সেখানে শেষে একটা পয়েন্ট জুড়ে দেয় যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন মাস্ট বি নর্মালাইজড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশনগুলো নর্মালাইজ হওয়ার কোনো দরকারই নেই, এটা প্রথম ক্রাইটেরিয়া। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে এই যে দেখবে ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা বলে সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনটা নর্মালাইজ না হতে পারে, বাট ইট হ্যাজ টু বি নর্মালাইজেবল। কি বলে না, কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনগুলো নর্মালাইজ না হতে পারে, বাট ইট শুড বি নর্মালাইজেবল। মানে নর্মালাইজ নয়, কিন্তু তুমি চাইলে তার সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে তুমি দেখে নর্মালাইজ বানিয়ে নিতে পারো। তার মানে কি বলছি, যে ইট ইজ ওপেন সেড দ্যাট এ কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন নিড নট বি নর্মালাইজ বাট শুড বি নর্মালাইজেবল। দেখবে এই স্টেটমেন্টটা ফিজিক্যাল কেমিস্ট্রা খুব বলে, ইনঅর্গানিক কেমিস্ট্রা তোমার ওই মানে বলে দেয় ওয়েভ ফাংশনটা নর্মালাইজ হতে হবে, তারা বেসিক্যালি ভুল বলে। ফিজিক্যাল কেমিস্ট যারা, তারা এইটা তো সবাই বলে যে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন নিড নট বি নর্মালাইজ বাট ইট শুড বি মেড, মানে ইট ইজ নর্মালাইজেবল, অর্থাৎ ইট শুড বি মেড নর্মালাইজড। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। আচ্ছা, জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি, তার বেসিক্যালি মানেটা হচ্ছে এই যে দেয়ার আর ফাংশনস যারা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, তারা ইভেন নর্মালাইজেবলও নয়। তাহলে বোঝার চেষ্টা করো, তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি মাস্টারমশাই তোমাকে শিখিয়েছিল যে কোয়ান্টাম মেকানিক্যাল মানে কোন একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন অবশ্যই নর্মালাইজড হবে। আমি তোমাকে এর আগে এক্সাম্পল দিকে যেটা শেখালাম সেটা হচ্ছে এই, মানে গত 4-5টা সাইড ধরে যে কথাটা আমি বারবার বলে আসছি সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশনগুলো নর্মালাইজ তো নয়ই, বা নর্মালাইজ হওয়ার তো বাধ্যবাধকতা তো নেই, কিন্তু এটা নর্মালাইজেবল হতে পারে, অর্থাৎ তুমি চাইলে একে নর্মালাইজ করে নিতে পারো। এবং আমি করে দেখালাম কেমন করে নর্মালাইজ করা যায়। ওই জন্য এরকম একটা স্টেটমেন্ট দেখবে ফিজিক্যাল কেমিস্ট্রি প্রায় সব মাস্টারমশাই বলে। তোমরা যদি অলরেডি কোয়ান্টাম মেকানিক্স পড়ো তাহলে তুমি বুঝতে পারবে, সেখানে মাস্টারমশাই এটা বলছেন, সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনস নিড নট বি নর্মালাইজ বাট ইট হ্যাজ টু বি নর্মালাইজেবল। এবার আমার কথা উল্টো, আমি যেটা বলছি যে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন নর্মালাইজ তো নয়ই, নর্মালাইজেবল ইভেন না হতে পারে। মানে দেয়ার আর এক্সাম্পলস যেখানে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন বাট সে ইভেন নর্মালাইজেবলও নয়। আচ্ছা, সেরকম এক্সাম্পল কি আছে? ধরো একদম ফ্রি পার্টিকেল প্রবলেম নিয়ে আমি কথাবার্তা বলছি। মানে ফ্রি পার্টিকেল মানে হচ্ছে পার্টিকেলটা ওয়ান ডাইমেনশনে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যেখানে খুশি সে ঘুরে বেড়াতে পারে। ঠিক আছে? সেই ধরনের পার্টিকেলকে বলে ফ্রি পার্টিকেল। মানে পার্টিকেল কনফাইন্ড ইন এ বক্স নয়, কিন্তু বক্সের ক্ষেত্রে কি হচ্ছিল, মানে পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে বক্সের ভেতরে পোটেনশিয়ালটা জিরো, কিন্তু বাইরে পোটেনশিয়ালটা ইনফিনিটি বলে পার্টিকেলটা বক্সের মধ্যেই কনফাইন থাকছে। কিন্তু এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে পার্টিকেলটা একদম ফ্রি পার্টিকেল, যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বত্রই পোটেনশিয়াল এনার্জি জিরো এবং অবাধে সে ঘুরে বেড়াতে পারছে। আচ্ছা, সেই প্রবলেমটাকে না কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করা যায়। সলভ করে তুমি একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন পাও, যেটা এরকম দেখতে সাই কে এক্স ইকুয়াল টু এন ই টু দি পাওয়ার আই কে এক্স, যেখানে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর কেটা আমি জাস্ট এইটুকু বলতে পারি, এটা একটা রিয়েল কোয়ান্টিটি এটা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার ফাংশনটাকে তুমি যখন নর্মালাইজ করতে চাইবে তখন এই পার্টটা তোমার 1 হতে হবে। তাহলে এই পার্টটা তুমি লিখি ইন্টিগ্রাল ওভার অল স্কয়ার সাই কে এক্স মডুলাস স্কয়ার ডিএক্স, এটা তুমি লিখছো। তাহলে এখানে এটা বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, এন আর এন মিলে এন স্কয়ার হয়ে গেল। আর সাই এক্সটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার আই কে এক্স, আর সাই স্টার এক্সটা হবে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ডিএক্স, এটা হলো। এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্স কেটে চলে গেল, তারপরে রইল কত, এন স্কয়ার ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডিএক্স। এবারে ডিএক্স এর ইন্টিগ্রেশন তোমার এক্স, তুমি লিমিটটা বসাও, দেখো আলটিমেটলি জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার ইনফিনিটি। তাহলে এবারে কথাটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক মানে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন নর্মালাইজ না হতে পারে, তাকে নর্মালাইজেবল হতে গেলে কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনটা কি হতে হয়েছিল, ফাইনাইট আর নট ইকুয়াল টু জিরো হতে হয়েছিল। কিন্তু আমি দেখতে পেলাম এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে কি, এই পার্টিকুলার ফাংশনটা নর্মালাইজ নয়, নর্মালাইজেবলও নয়, নর্মালাইজ নয় বা নর্মালাইজেবলও নয়। তা দেয়ার আর ফাংশন তারা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল বাট ইভেন নর্মালাইজেবলও নয়। আর এবার তুমি তাকে নর্মালাইজ করে নিতে, মানে নর্মালাইজেশনটা কেন, নর্মালাইজেবলটা কেন হলো না বলো তো? দেখো তুমি লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে বলে, তার বদলে লিমিটটা যদি মাইনাস এল থেকে প্লাস এল
বা তোমার 0 থেকে এল এরকম বলা হতো, তাহলে কিন্তু এটা কোনো রকমভাবে ইনফিনিটি হয়ে যেতে পারতো না। তার মানে তুমি এক কাজ করো, এখন ফ্রি পার্টিকেল প্রবলেমটাকে একটা বক্সের মধ্যে বসিয়ে দাও, যেটাকে আমি পার্টিকেল ইন বক্স প্রবলেম বলছি। তাহলে বক্সের মধ্যে বসিয়ে দিলে তোমার কি দাঁড়াচ্ছে না, তখন ওই যে লিমিটটা এক্সের সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নয়, তুমি মাইনাস এল থেকে প্লাস এল বা 0 থেকে এল এরকম তুমি কিছু লিখবে, লিখলে তুমি দেখলে যে ওটাকে তখন তুমি নর্মালাইজ করতে পারবে, যেমন পার্টিকেল ইনে কনফাইন ইনে বক্স, তার জন্য আমি করেছি আর কি। তখন সেই ধরনের নর্মালাইজেশনকে বলা হবে যে বক্স নর্মালাইজেশন। এই যে আমি পার্টিকেল ইনে বক্সের ক্ষেত্রে দেখলাম না যে একটা এন সাইন এন পাই বাই এল ইন্টু এক্স একটা ফাংশন তোমার ছিল, সেটা নর্মালাইজেবল কিনা দেখানো ইত্যাদি আর কি। মানে সেখানে তুমি দেখলে যে হ্যাঁ সেটাকে নর্মালাইজ করা যাচ্ছে এবং সেটা এন এর ভ্যালুটা ওই প্লাস মাইনাস √2/l এরকম বেরোলো আর কি। কিন্তু এই পার্টিকুলার কেসে তুমি একে নর্মালাইজ করতে পারলে না, কারণটা হচ্ছে লিমিটটা। এবার লিমিটটাকে তুমি এক কাজ করো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মধ্যে যেতে দিও না, তুমি এক কাজ করো 0 থেকে এল এর মধ্যে বেঁধে ফেলো বা মাইনাস এল থেকে প্লাস এল এর মধ্যে বেঁধে ফেলো, তাহলে তুমি এটাকে নর্মালাইজ করতে পারবে। তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন নর্মালাইজড হতে হবে বাধ্যবাধকতা নেই, ইভেন নর্মালাইজেবল হতে হবে তারও বাধ্যবাধকতা নেই। মানে দেয়ার আর ফাংশন যেটা তোমার কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ইভেন নট নর্মালাইজেবল, ঠিক আছে? নর্মালাইজ তো নয়, নর্মালাইজেবল না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমি আর একটা কথা বলে নিই একটুখানি, তারপর আমি আসছি, মানে আর একটা স্লাইড একটুখানি বলে নিই, তারপর তোমাদের একটুখানি পজ দেবো। দেখো তাহলে এই যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা হলো না, ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, সেটা নর্মালাইজেবল হলো না। তাহলে তখন উপায় কি? উপায় কি? তখন না তুমি এক কাজ করো, তুমি টোটাল প্রবাবিলিটি বের করতে যেও না, তার বদলে রিলেটিভ প্রবাবিলিটি বের করো। রিলেটিভ প্রবাবিলিটি কিরকম? মানে তুমি এক কাজ করো যে এক x1 পয়েন্টের প্রবাবিলিটি বের করো, আর এক x2 পয়েন্টের প্রবাবিলিটি তুমি বের করো। তাহলে সেইটা হচ্ছে তোমার সাই x1 মডিউলাস স্কয়ার সাই x2 মডিউলাস স্কয়ার। এবারে এই যে ফাংশনটা তোমার বলে দেওয়া আছে, সেইখানে x এর জায়গায় আবার x1 বসাও আর একবার x এর জায়গায় x2 বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে n স্কয়ার e টু পাওয়ার মাইনাস i k x1 e টু পাওয়ার i k x1, এখানে হলো n স্কয়ার e টু পাওয়ার মাইনাস i k x2 e টু পাওয়ার i k, দেখো কেটে কেটে গিয়ে 1 হয়ে গেল। তার মানেটা কি? মানেটা হচ্ছে x1 পয়েন্টেও যা প্রবাবিলিটি x2 পয়েন্টেও তাই প্রবাবিলিটি। মানে তুমি জাস্ট মানে একটা ফ্রি পার্টিকেল আছে, তো সেই ফ্রি পার্টিকেলটা একটা লাইন বরাবর ধরো মুভ করছে, এখানে অরিজিন এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ফ্রিলি মুভ করতে পারে। আচ্ছা, এর এই পার্টিকেলটার জন্য টোটাল প্রবাবিলিটি 1, এটাকে যদি তুমি গ্যারান্টি করতে গেলে তাকে নর্মালাইজেবল হতেই হবে, কিন্তু আনফরচুনেটলি এই ফাংশনটা নর্মালাইজেবল নয়। সেই জন্য তুমি অ্যাবসলিউট প্রবাবিলিটির মাথা থেকে বের করে দাও, তার মধ্যে রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলো। ধরো একটা পার্টিকুলার পয়েন্ট তুমি x1 ধরলে, এখানে পার ইউনিট লেন্থে প্রবাবিলিটি ক্যালকুলেট করলে, আর আরেকটা পার্টিকুলার পয়েন্ট x2 বললে, সেখানে ইউনিট লেন্থে তুমি করসপন্ডিং প্রবাবিলিটি ক্যালকুলেট করলে। একটা হচ্ছে px1, একটা হচ্ছে px2, এবং রেশিওটা 1 বেরোলো। তার বেসিক্যালি মানেটা কি, যে এই পয়েন্টও যা প্রবাবিলিটি, এই পয়েন্টও তার প্রবাবিলিটি। যদি সর্বত্র প্রবাবিলিটিটা একই হয়, তখন সেই ধরনের ফাংশনকে সেই পার্টিকেলটা কমপ্লিটলি ডিলোকালাইজড। মানে কমপ্লিটলি ডিলোকালাইজড মানে তোমার কোথাও সে পছন্দ করছে না বা কোথাও অপছন্দ করছে না, সর্বত্রই হচ্ছে তার প্রবাবিলিটিটা একই। তাহলে কি হচ্ছে দেখো, মানে ফর দ্য, আমি মানে জাস্ট এটা রিড আউট করে দিই, যেটা বললাম সেটাই, সেটা হচ্ছে যে ফর দ্য ফ্রি পার্টিকেল প্রবলেম, instead of considering the total probability, we talk about the relative probability. The ratio of probability density around the point x equal to x1 to the probability density around the point x equal to x2 is given by, this is actually equal to 1. This result has a deep physical significance. This implies that for free particle problem, every point is equally probable. In other words, the particle is completely delocalized, or the uncertainty in position may tend to infinity. From Heisenberg uncertainty principle, we can conclude that the uncertainty of momentum may be 0, or momentum of the particle can be definite. তাহলে এই পার্টিকুলার কেসে যেহেতু যে কোনো পয়েন্টের প্রবাবিলিটি একই, তার মানে পরিষ্কার বোঝা গেল পার্টিকেলটা কমপ্লিটলি ডিলোকালাইজড। তাহলে কমপ্লিটলি ডিলোকালাইজ যদি হয়, তাহলে পজিশনটা কোথায় হবে? যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ পজিশনের আনসার্টেনিটি টেন্ডস টু ইনফিনিটি হবে। এবার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা বলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, তা ডেল্টা এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে ডেল্টা পি এক্সটা তুমি 0 হতে পারে, ডেল্টা পি এক্সটা 0 হতে পারে, মানে হয়তো পজিশনটাকে মোমেন্টামটাকে তুমি এক্স্যাক্টলি তার বিটটাই পজিশন মাপতে পেতে পারো আর কি।
সেইভাবেই বলা হচ্ছে যে তোমার মোমেন্টামটা ডেফিনাইট হয়ে যাচ্ছে আর পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে, অর্থাৎ মোমেন্টামের আনসার্টেনিটি 0 হয়ে যাচ্ছে আর পজিশনের আনসার্টেনিটি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট নর্মালাইজেশন বা নর্মালাইজেশন মানে নর্মালাইজড ওয়েভ ফাংশন কাকে বলছি, নর্মালাইজেশন এবং নর্মালাইজেশন প্রসিডিওরটা কি তুমি যেটা দেখলে, হ্যাঁ, একটা ফাংশন যেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, ইট নিড নট বি নর্মালাইজ বাট ইট মে বি নর্মালাইজেবল। আমি দু একটা ফাংশন নর্মালাইজ সেটা দেখালাম, দু একটা ফাংশন যারা নর্মালাইজ নয় কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, তাকে নর্মালাইজেবল হতে পারে সেটাও আমি দেখলাম। আর তোমার ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন যেটা, সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন, বাট এটা নর্মালাইজ তো নয়, ইভেন নর্মালাইজেবলও নয়। ঠিক আছে, সেখান থেকে তোমার রিলেটিভ প্রবাবিলিটি বা আনসার্টেনিটির পজিশন, মানে একদম ডিলোকালাইজ পার্টিকেল যেখানে আনসার্টেনিটির পজিশনটা ইনফিনিটি আর আনসার্টেনিটির মোমেন্টামটা 0 হয়ে যাচ্ছে বা মোমেন্টামটা ডেফিনাইট হয়ে যাচ্ছে, সেই সম্বন্ধে কিছু কমেন্ট করলাম। তা দেখো যা বলেছি এখন পর্যন্ত তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি? তুমি জাস্ট 30 সেকেন্ড একটু পজ নাও। হ্যাঁ, একটা পার্টিকুলার কনসেপ্ট আমরা করলাম, সেই পার্টিকুলার কনসেপ্টটা বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তো বলে নাও। বলো। কার কি বুঝতে অসুবিধা হয়েছে একটু বলে না বাবা। স্যার, বলো। হ্যাঁ স্যার, বলছি যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কোনো একটা ফাংশন, এবার সেক্ষেত্রে যখন আমরা নর্মালাইজেশন টেস্ট করছি বা সেটা নর্মালাইজড কিনা বোঝার চেষ্টা করছি, মানে এটা কেন করছি, মানে করে কি লাভ হবে আর কি? হ্যাঁ, আচ্ছা, করে কি লাভ হবে জানো, তোমার ভিজুয়ালাইজেশনের সুবিধা হবে। ধরো একটা ফাংশন ধরো নর্মালাইজ আর একটা ফাংশন ধরো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবলি, কেউ নর্মালাইজ আর কেউ ধরো নর্মালাইজ নয়। নর্মালাইজ হলে তো টোটাল প্রবাবিলিটি তুমি 1 বলে দাও, তাই তো? তা টোটাল প্রবাবিলিটি 1 বলে দিচ্ছে, ধরো একটা বক্সের মধ্যে একটা পার্টিকেল আছে, তোমার ম্যাথামেটিক্যালি টোটাল প্রবাবিলিটি 1 মানে হচ্ছে বক্সের মধ্যেই তুমি পার্টিকেলটা পুরোপুরি খুঁজে পাবে। এবার তুমি বক্সের অর্ধেকটা তাকাচ্ছ, তাহলে অর্ধেকটার মধ্যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল কত? হাফ হবে তোমার। তাহলে এই যে তোমার যে মানে কি বলো, তোমার তো মাইন্ডটা তো ক্লাসিক্যাল মাইন্ড, এতদিন ধরে তোমার টোটাল প্রবাবিলিটি 1 হয় সেটা তুমি আস্তে আস্তে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, মানে অঙ্কের প্রবাবিলিটি তুমি আগে শিখেছো দেন কোয়ান্টাম মেকানিক্সের প্রবাবিলিটি। এটা কোয়ান্টাম মেকানিক্স একটা গন্ডগোলের বিষয়, যেখানে তোমার একটা ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন খুঁজতে গিয়ে ইন টার্মস অফ প্রবাবিলিটি এসব নিয়ে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু এই প্রবাবিলিটির সঙ্গে মানে কোয়ান্টাম মেকানিক্সের প্রবাবিলিটির সঙ্গে তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি বা ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি একটা মূল পার্থক্য আছে। সেটা কি না, তোমার যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন এ পার্টিকুলার রিজিয়ন লেটস সে এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, যেখানে বর্ন প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন আমি বলছি, সেইখানে যে প্রবাবিলিটিটা, সেই প্রবাবিলিটিটা লাইক ম্যাথামেটিক্সের প্রবাবিলিটি 1 হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, সেটা আমি দেখেছি আর কি। কিন্তু দেখো, উইদাউট লস অফ এনি জেনারেলিটি যদি তুমি ওটাকে নর্মালাইজড বলো, অত একটা ফাংশন যে নর্মালাইজ তো ভালোই, যে নর্মালাইজ নয় কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, সে কিন্তু নর্মালাইজেবল হয়, তাকে তুমি নর্মালাইজ করে নাও। নর্মালাইজ করে নিলে তুমি কি অ্যাডভান্টেজটা পাচ্ছ? অ্যাডভান্টেজটা এই যে তোমার ভিজুয়ালাইজেশনের সুবিধা হচ্ছে, তোমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের সুবিধা হচ্ছে। তুমি জাস্ট মানে একটা গিভেন রিজিয়নের মধ্যে পার্টিকেলটাকে পুরোপুরি পেতে পারো, তার মানে টোটাল প্রবাবিলিটিটা 1, তার অর্ধেকটা পেতে পারো, তার প্রবাবিলিটিটা হাফ। তাহলে এই যে তোমার 9, 10, 11, 12 যে প্রবাবিলিটি কনসেপ্টটা তোমার মাথার মধ্যে ঢুকে বসে আছে, যে একটা পার্টিকেল যদি আমি বলি যে এর বাইরে সে কোথাও যাচ্ছে না, তাহলে তার টোটাল প্রবাবিলিটি 1 হবে, এই যে গল্পটা না, এইটা তাহলে তুমি দেখো মানে এখন ফিল করতে পারবে। মানে তুমি কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটিটাকে ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটির মতো করে তুমি ইন্টারপ্রিট করতে পারবে, যা শুধুমাত্র এই কারণেই হচ্ছে একটা ফাংশনকে লোকে নর্মালাইজ করে নেয়। আদারওয়াইজ তুমি যদি সত্যি সত্যি বলো, মানে অনেস্ট ওপিনিয়ন চাও, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে কোন একটা ফাংশন নর্মালাইজড হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যা যা মাপতে চাও, যা যা করতে চাও, সাই থেকে যা যা করতে পারবে একটা কনস্ট্যান্ট টাইম সাই থেকে, যেটা বেসিক্যালি লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশন, মানে একটা নর্মালাইজ আর একটা ধরনের নর্মালাইজ নয়, তুমি এক্স্যাক্টলি সেই জিনিসগুলোকে করতে পারবে এবং সেম রেজাল্ট পাবে। ঠিক আছে,
মানে কোয়ান্টাম মেকানিক্সে কোন একটা ফাংশন নর্মালাইজ হওয়ার কোনো দরকারই নাই। এবারে কথা হচ্ছে তবু তাহলে লোকে করে কেন? তবু করে অনলি বিকজ যে তোমার তোমার ওই যে মানে আমার মাথার মধ্যে তোমার একটা কি বলবো একটা মানে ঢুকে বসে আছে, মানে ক্লাসিক্যাল কনসেপ্টগুলো বা ছোটবেলায় যে জিনিসগুলো শিখেছো সেটা তোমার মাথায় ঢুকে বসে আছে। তুমি জাস্ট এরকম মানে মানে কি বলে জিনের মধ্যে ঢুকে গেছে টোটাল প্রবাবিলিটি 1 হয়। কিন্তু আমি জাস্ট সেইটাই প্রথমে বারবার একটা জিনিস বলার চেষ্টা করছি যে কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে প্রবাবিলিটি সেইটা টোটাল প্রবাবিলিটি 1 হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই 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 নেই। এইটা আমি তোমাকে প্রথমে ওই পুরোনো জিনিসটা ভোলানোর চেষ্টা করলাম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলছি আবার যে যদি তুমি নর্মালাইজ করে নাও তাহলে না তোমার কি হয় ওই মানে একটা আরবিট্রারি ফাংশন যেটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল কিন্তু নর্মালাইজ নয়, আর একটা ফাংশন যেটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল এবং নর্মালাইজ, দুজন ধরে সেম স্টেট রিপ্রেজেন্ট করছে, তাহলে যেটা নর্মালাইজ সেটা নিয়ে কাজ করতে আমার সুবিধে, কারণ তখন আমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো সুবিধা হবে। মানে তোমার জাস্ট ওই কি হচ্ছে না যে তোমার মানে কি বলবো মানে এটাকে পাল্টাতে হচ্ছে না, তোমার যে মানে যেটা জিনের মধ্যে ঢুকে গেছে আর কি সেটাকে তোমাকে আর পাল্টাতে হচ্ছে না, এই জাস্ট, আর কিচ্ছু না। বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেছে। মানে ধরো তুমি ব্যাপারটা এইরকম করে ভাবো, তুমি আম খেয়েছো? হ্যাঁ স্যার। আমরা খেয়েছো? হ্যাঁ স্যার। তা কাল থেকে মনে মনে ঠিক করে নাও তুমি আমকে আমরা বলে ডাকবে, আমরাকে আম বলে ডাকবে, ঠিক আছে? তা কাল থেকে মনে মনে ঠিক করে নাও আমরাকে আম বলে ডাকবে আর আমকে আমরা বলে ডাকবে, ঠিক আছে? কাল থেকে না বারবার এটা ভাবতে থাকো। 5 দিন পরে তোমাকে একটা আম দিতে বলবো, তুমি আমাকে কি দেবে বলো তো? হিমসাগর দেবে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু তোমাকে এই যে বললাম তুমি কাল থেকে ভাবতে আরম্ভ করো আমটা আমরা আর আমরাটা আম না, তাহলে তাকে আম চাইছি মানে তোমাকে তো আমরা দিতে হবে সত্যি সত্যি একটা, তাই না? ব্যাপারটা কি যে দেখো আমকে যদি তুমি আমরা নামে ডাকো আর আমরাকে যদি আম নিয়ে ডাকো তাহলে তো আমের আমত্ব আর আমরাত্ব তো কিছু পাল্টে গেল না, তাই না? কিন্তু কেমন হচ্ছে তোমার এই ছোটবেলা থেকে তোমাকে শিখিয়ে দিয়েছে দেখো বাবা এইটা হচ্ছে তোমার আম, ছোটবেলা তোমার শিখিয়ে দিয়েছে যে এইটা হচ্ছে তোমার আমরা। এবার আজকে যখন আমি বলছি না তুমি এটা ভুল জানতে, হ্যাঁ, তখন তুমি প্রথম মানতে তোমার খুব অসুবিধা হবে। মানে আমার তো অনেক কিছু মানতে এখনো অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, শশা খেয়েছো বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা, শশার মাথা কোন দিকটা বলো তো দেখি? স্যার ওভাবে তো বলা যায় না, একই তো দেখতে হয় দুটো দিক। না একই দেখতে হয়? শশা তো একদিকে মোটা থাকে, মানে যেদিকে গাছের সঙ্গে আটকানো থাকে শশা সেটা একটা দিক, জানো তো? আমি কোনোদিন দেখিনি স্যার মোটা আটকানো আছে। না না, মানে শশা দেখেছো তো? হ্যাঁ স্যার। মানে গোটা শশা দেখেছো? হ্যাঁ। সেটা দুটো এন্ড একদম একরকম দেখতে, কোনো তফাৎ নেই? হ্যাঁ স্যার, উপর দিকটা একটু সরু টাইপের হয়। মানে একদিকে তোমার মানে ওই যে কি বলবো মানে মানে শশার একটা দিক কেটে ফেলে দেয়, জানো? হ্যাঁ স্যার। মানে কোন দিকটা কেটে ফেলে দেয় বলো তো? ওটা মাথার দিক না লেজের দিক? মাথার দিকটা কেটে ফেলে দেয়, তিতো হয় ওখানটা। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে যে দিকটা মোটা লাগানো থাকে সেই দিকটা মাথা বলে, ঠিক আছে তো? আর উল্টো দিকটা হচ্ছে তোমার লেজ, তাই তো? আমার তো অনেকদিন পর্যন্ত ধারণা ছিল হচ্ছে ওই যে দিকটা কেটে ফেলে দেয় মানে যে দিকটা মোটা লাগানো থাকে সেই দিকটা পিছনের দিক আর অন্য দিকটা হচ্ছে মাথার দিক আর কি। সেটা অনেক অনেক বুড়ো বয়সে শিখলাম যে না, উল্টোটা আর কি। তখন আবার প্রথম ওই বলতে বা মানতে কিন্তু অসুবিধে হতো। এখানেও জিনিসটা ঠিক এক্স্যাক্টলি একই রকমের আর কি, তোমাকে জাস্ট যে জিনিসটা শিখিয়ে দেওয়া হয়েছে আর কি, এতদিন ধরে তুমি চর্চা করেছো সেইখান থেকে একটু অন্যরকম বললেই না কেমন একটা তোমার একটা অস্বস্তি হয়। এই কোয়ান্টাম মেকানিক্সের প্রবাবিলিটি আর ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটির মধ্যে এই গল্পটা, ম্যাথামেটিক্সে টোটাল প্রবাবিলিটি 1 হয়, সেটা তুমি শিখে গেছো, মানে প্রবাবিলিটি মানে টোটালটা 1 হবে। যে মানে কয়েন টস করা হচ্ছে, হেড পড়ছে টেল পড়ছে, এটাই তুমি দেখতে অভ্যস্ত হয়ে গেছো যে হেড পড়া টেল পড়া টোটাল সম্ভাবনা যোগ করলে হচ্ছে 1 হয়ে যাবে। এবার আজকে আমি হঠাৎ করে মানে 20 বছর বয়সে তোমাকে আমি বলছি না বাবা টোটাল প্রবাবিলিটি 1 হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, তোমার মানতে অসুবিধা হবে। কিন্তু ফ্যাক্ট যে হ্যাঁ সত্যি টোটাল প্রবাবিলিটি মানে কোয়ান্টাম মেকানিক্সের যে প্রবাবিলিটি সেখানে কিন্তু প্রবাবিলিটি 1 হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, সেটা তুমি ফিল করলে বুঝতে পারলে। কিন্তু আবার ওই বলছি না মানে মন থেকে কেমন মানতে একটু অসুবিধা হবে।
সেইখানে বেটার কি দরকার বাবা, নর্মাল আমি যেহেতু মানে নর্মালাইজ ফাংশন নিয়ে কাজ করলেও যা গল্প, যেটা নর্মালাইজ নয় সেটাকে নিয়েও তোমার বেসিক্যালি একই গল্প, তা দুটো তুমি যে কোনো একটা চুজ করতে পারো। তো আমি নর্মালাইজই চুজ করি না, তাহলে অন্তত আমার পুরনো ধ্যান ধারণাগুলো পাল্টাতে হয় না, এইটা গল্প, আর কিছু না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস শেখাই, দেখি তো তোরা জানিস কিনা, তুই বল। আচ্ছা ধর একটা রাস্তা ওয়ান ওয়ে হয় আর বোথ ওয়ে হয়, জানিস তো? কিছু কিছু রাস্তা আছে একদিকে গাড়ি যায়, আর কিছু কিছু রাস্তা আছে দুদিকেই গাড়ি যায়, তাই তো? তাই তো নাকি রে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যে রাস্তাটা বোথ ওয়েতে গাড়ি চলে, তুই যখন হেঁটে যাবি সেই রাস্তা কোন দিক দিয়ে হাঁটবি বলতো? মানে যে রাস্তায় দুদিকেই গাড়ি চলে তুই মানে কোন দিক দিয়ে হাঁটবি? কে বললো বাঁ দিক দিয়ে, তাই তো? সবাই কি তাই বলছিস? हाँ सर। আচ্ছা, কেউ ড্রাইভিং জানিস হ্যাঁ, তোদের মানে- মধ্যে? তোদের মধ্যে কেউ ড্রাইভিং জানিস? ডান দিকে মনে হয়। হ্যাঁ, মানে ড্রাইভ Drive- শিখেছিস কেউ? তোদের মধ্যে ড্রাইভিং শিখেছিস কেউ? মানে ড্রাইভিং লাইসেন্স আছে কারো? নাই? না স্যার। ওই যে কে বললি শেষে, অ্যাকচুয়ালি বোথ ওয়ে রাস্তাতে তোমাকে ডান দিক দিয়ে হাঁটতে হবে। হ্যাঁ স্যার, আমি বললাম হ্যাঁ। একটু একটু জানি। একদম, হাঁটার রুল হচ্ছে ডান দিক দিয়ে হাঁটা। তাহলে তুই দেখি এতগুলো ছেলে মেয়ে আছিস, তাহলে আমরা চিরকাল কিন্তু ভুলটা করে এসছি, করি, এখনো করে যাই। মানে এখনো বোথ ওয়ে রাস্তায় যদি চলে, তুমি দেখো না, বোঝার চেষ্টা করে, তুমি জাস্ট লজিক্যালি ব্যাপারটাকে বোঝো। তুমি তো অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলার চেষ্টা করবে, তাহলে তুমি যদি ডান দিক দিয়ে হাঁটো, যে গাড়িগুলো আসছে সে গাড়িগুলো তোমার সামনের দিক থেকে আসবে তোমার দিকে। আর যদি তুমি বাঁ দিক দিয়ে হাঁটো তাহলে কি হবে, গাড়িগুলো তোমার পিছন দিক দিয়ে হাঁটবে, যাবে। তাহলে এবারে গাড়িটা তোমার সামনে, মানে যদি সামনের দিক থেকে গাড়িটা তোমার দিকে আসে, তা তুমি দেখতে পাচ্ছ গাড়িটা কোন দিকে যাচ্ছে বা কিছু, তা তুমি সেই মতো করে মানে সরে যেতে পারবে বা কিছু। তাহলে কি হচ্ছে, বোথ ওয়ের রাস্তাতে সবসময় ডান দিক দিয়ে হাঁটতে হয়, সেটাই হচ্ছে রুল। এবং যারা ড্রাইভিং লাইসেন্স যারা করে তারা জানে দিস ইজ দ্য রুল। এবার তুমি দেখো, ছোটবেলা থেকে তুমি এটা শিখে এসছো। আমি তো মানে কয়েক বছর আগে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে প্রথম জানলাম যে বোথ ওয়ে রাস্তাতে তোমাকে হচ্ছে ডান দিক দিয়ে হাঁটতে হবে, ঠিক আছে? তো তখন আমার মানতে বেশ অসুবিধা হয়, এবং এখনো আমি বোথ ওয়ে রাস্তাতে, মানে আমি কখনো কখনো হচ্ছে ডান দিক দিয়ে, এখন ওইটা মাথায় ঢুকে গেছে বলে আমি ডান দিক দিয়ে হাঁটার চেষ্টা করি। কিন্তু দেখেছি যে তোমার আলটিমেটলি বাকি 90% 95% লোক তারা কিন্তু বোথ ওয়ে রাস্তাতে যে বাঁ দিক দিয়ে হাঁটে আর কি। তবে দেখো, এই যে এতদিন ধরে 20-25 বছর ধরে যে জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকে গেছে আর কি, আজকে অন্যটা যদি সত্যিও হয় সেইটা দেখবে মানতে তোমার অসুবিধা হয়। তাহলে আমি এখানে আবার ওই একই কথা বলছি যে কোয়ান্টাম মেকানিক্সে একটা ওয়েভ ফাংশন যদি অ্যাকসেপ্টেবল হয়, তাকে নর্মালাইজ হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু স্টিল লোকে নর্মালাইজ করে নেয়, নর্মালাইজ ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলে। তার কারণটা হচ্ছে তোমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনে তোমার সুবিধা হয়, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনে তোমার হচ্ছে সুবিধা হয়, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর হচ্ছে সুবিধা হয়। হ্যাঁ, মানে মেন্টাল সেট আপটা, মানে অস্বস্তি ফিলিংসটা তোমার হয় না আর কি, এইটা। ঠিক আছে? আর কারো কিছু অসুবিধা আছে? আর কারো কিছু অসুবিধা আছে? কি রে, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, চল তাহলে আমরা আজকে যেটা পড়বো বলেছিলাম সেটা হচ্ছে নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থোনর্মালিটি, এইগুলো। আর এবারে নেক্সট আমি আসছি অর্থোগোনাল সেট আপ ওয়েভ ফাংশন নিয়ে। দেখো, নর্মালাইজেশনটা যত ভালো করে বোঝা গেল, অর্থোগোনালিটিটা না অত ভালো করে বোঝা যাবে না। এটা বোঝার জন্যে তোমার একটুখানি মানে আরো কয়েকটা ক্লাস তোমাকে একটু ওয়েট করতে হবে, যেখানে তুমি দেখবে যে এই যে সকল ওয়েভ ফাংশনসগুলো সেগুলোকে একটা ভেক্টরের মতো করে লেখা যায়। আর ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে তোমার অর্থোগোনাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। মানে ধরো আমি কথার কথা বলছি যে তোমার ইউক্লিডিয়ান স্পেসে, মানে 2 ডাইমেনশনাল স্পেসে আই আর জে ধরা ফর এক্সাম্পল, আই আর জে দুটো ভেক্টর, তাদের লেন্থটা 1, মানে ইউনিট ভেক্টর, তার মানে তারা হচ্ছে নর্মালাইজ ভেক্টর। আর আই আর জে তারা পারপেন্ডিকুলার, অর্থাৎ তারা হচ্ছে অর্থোগোনাল ভেক্টর। তার মানে পারপেন্ডিকুলার ভেক্টর মানে হচ্ছে অর্থোগোনাল ভেক্টর।
কোনো ভেক্টর তাদের লেন্থ 1 মানে যেটা ইউনিট ভেক্টর বলা, সেটা হচ্ছে তোমার নর্মালাইজ ভেক্টর। আর আই আর জে এই যে পুরো সেটটা দেখো, তারা প্রত্যেকে নর্মালাইজড এবং একে অপরের সঙ্গে অর্থোগোনাল, সেক্ষেত্রে তারা বেসিক্যালি অর্থ নর্মাল হয়ে গেল, মানে অর্থোগোনাল অ্যাজ ওয়েল অ্যাজ নর্মালাইজ হয়ে সেগুলো হচ্ছে বলা হয় অর্থ নর্মাল। তাহলে ভেক্টরের টার্মসে কত সুন্দর করে বোঝা গেল। তোমার এর ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে না নর্মালাইজেশনটা ভালো করে বোঝা গেলেও হচ্ছে অর্থোগোনালিটি অত ভালো করে বোঝা যায় না, সেগুলো আমি ম্যাথামেটিক্যালি যতটুকু বলা সম্ভব ততটুকু এখানে বলছি। এই যখন আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে কথাবার্তা বলবো সেটা আরো 3-4টে ক্লাসের পরে হবে আর কি, যেখানে ব্র্যাকেট নোটেশন ইন্ট্রোডিউস করব। আমরা জাস্ট বলবো যে জাস্ট কোন একটা কোয়ান্টাম স্টেটকে শুধুমাত্র একটা ফাংশন দিয়ে এক্সপ্রেস করতে হবে সেরকম নয়, সে একটা ভেক্টর দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। তখন এই অর্থোগোনালিটি কনসেপ্টটা তোমার কাছে আরো পরিষ্কার হবে, বা অর্থ নর্মালিটি কনসেপ্টটা তোমার কাছে আরো পরিষ্কার হবে। কিন্তু যেটা না বললে নয়, আমি ততটুকু জাস্ট এখানে বলছি। কনসিডার টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন ψ1x and ψ2x, মানে দেখো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। অর্থোগোনালিটি নিয়ে কথাবার্তা যখনই বলবো তারা ডিফারেন্ট ফাংশন হতে হবে, সেটা প্রথমে তোমাকে গ্যারেন্টি করতে হবে। তাহলে কনসিডার টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন ψ1x and ψ2x, দে আর সেড টু বি অর্থোগোনাল ইফ দেখো ইন্টিগ্রাল ওভার অল স্পেস ψ1 * x ψ2x dx সেটা বেসিক্যালি 0। মানে এর বেসিক্যালি ভেক্টরের টার্মসে করলে বললাম তারা পারপেন্ডিকুলার ভেক্টর, আর অন্যভাবে তুমি যদি বলো যে একটার প্রজেকশন যদি আরেকটার ঘাড়ে নিই সেটা তোমার বেসিক্যালি 0 হবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ওভারল্যাপ নাই। মানে অর্থোগোনাল মানে হচ্ছে যদি তুমি ছবি দিয়ে বোঝাও, ধরো একটা ফাংশন একটা ওয়েভের মতো, আর একটা ফাংশন আর একটা ধরো ওয়েভের মতো, এই দুটো ওয়েভ যখন তুমি রাখছো দেখো তাদের মধ্যে কোনো ওভারল্যাপ আছে কিনা, মানে কমন রিজিয়ন আছে কিনা। যদি কমন রিজিয়ন থাকে তাহলে অর্থোগোনাল নয়, যদি কোনো কমন রিজিয়ন না থাকে তাহলে তোমার এই ইন্টিগ্রেশনটা করলে 0 হবে, এবং তখন বলবো ফাংশনটা হচ্ছে তোমার অর্থোগোনাল ফাংশন। তাহলে টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন ψ1x and ψ2x আর সেড টু বি অর্থোগোনাল ইফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস ψ1 * x ψ2x dx হচ্ছে তোমার 0। আর এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল বলি। ধরো এই পার্টিকুলার বক্সের ক্ষেত্রেই হচ্ছে দুটো ফাংশন তুমি কনসিডার করলে, দেখো জেনারেলাইজ ফাংশনটা তো √2 sin n পাই x বাই l হয়। এবারে n এর ভ্যালু প্রথমটায় 1 বলেছি আর পরেরটা n এর ভ্যালু তুমি 2 বলেছো। তাই ψ1x যেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, যেটা এরকম দেখতে √2 sin πx বাই l, আর ψ2x সেটা √2 sin 2πx বাই l, এই দুটো ফাংশন তুমি নিয়েছো। আর এই দুটো ফাংশন হচ্ছে অর্থোগোনাল দেখানোর জন্য তুমি কি করবে না, ইন্টিগ্রেশনটাকে করো ইন্টিগ্রাল ওভার অল স্পেস ψ1 * x ψ2x dx। এইটা তুমি ψ1x এর জায়গায় ψ2x এর জায়গায় ভ্যালুগুলোকে বসিয়ে দিলে, বসিয়ে তুমি ইন্টিগ্রেশনটাকে করলে এখানে দেখো 2 sin a sin b এরকম হয়েছে, তার মানে cos a - b cos a + b, এই ফর্মুলা তোমার বেসিক্যালি বসে গেল। তোমার cos 1 সেকেন্ড, হ্যাঁ 2 sin a cos b cos sin a - b cos a - b cos a + b, ঠিক আছে। মানে এইটাকে আগে ধরো এটাকে পরে ধরো, এটা cos a - b মানে 2πx/l - πx/l মানে πx/l হলো, আর এই দুটো যোগ করলে হচ্ছে 3πx/l হয়ে গেল। আর এবার cos এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin πx/l π/l, আর এটা হয়ে গেল তোমার হচ্ছে sin 3πx/l 3π/l। এবার তুমি লিমিটটাকে বসাচ্ছ, তাকে l বসালো, তোমার বেসিক্যালি হচ্ছে l কেটে গেল sin π sin 3π 0 হয়ে গেল, আর 0 বসালে তো 0 হচ্ছে, তাহলে ওভারঅল জিনিসটা 0 বেরিয়ে গেল। তার মানে বোঝা গেল যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যে দুটো ফাংশন যেখানে বলেছি তারা হচ্ছে অর্থোগোনাল। তাহলে জাস্ট ম্যাথামেটিক্যালি তুমি জাস্ট মানে কি বলবো, মানে একদম মানে অত ভেতরে না ঢুকে তুমি জাস্ট এই ডেফিনেশনটা তুমি জাস্ট স্টিক করে থাকো, এবং এই ইন্টিগ্রেশনটা তুমি কোষে দেখো তোমার 0 হচ্ছে কি হচ্ছে না। 0 হয়ে গেলে তারা হয়ে যাচ্ছে অর্থোগোনাল হয়ে যাবে। আবার ঠিক একই রকম করে তুমি জাস্ট দেখাতে পারবে যে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তুমি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন নিয়েছো আর ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন নিয়েছো, যেখানে আলফাটা খাই √k⁻h cos, সেটা আমি অলরেডি বলেছিলাম। এবারে এই গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন এবং ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তার জন্য আমি টোটাল ইন্টিগ্রেশনটাকে করছি। করার পরে দেখো তুমি এই দুটো যখন লিখছো, এখানে যে ইন্টিগ্রান্ডটা পেয়েছো x e⁻ x², এই পার্টটা দেখো একটা অড ফাংশন, তো অড ফাংশন হলে দিস উইল গিভ ইউ 0 ভ্যালু। দেখো এইটা আলটিমেটলি তোমার 0 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে অড ফাংশন বলতে তোমাকে ইন্টিগ্রেশনটাকে করে আর দেখাতে হলো না, এটা তোমার 0 দিয়ে দিচ্ছে। তার মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট এবং ফার্স্ট এক্সাইটেড তারা অর্থোগোনাল, সেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে দেখো, তাহলে একটা অর্থোগোনাল ফাংশন মানে অর্থোগোনাল একটা তো নয়, মানে দুটো ফাংশন একে অপরের সঙ্গে অর্থোগোনাল কিনা বোঝার রাস্তাটা হচ্ছে ওই ইন্টিগ্রেশন তোমাকে কষতে হবে, কষে 0টা হবে সেটা দেখাতে হবে, ঠিক আছে।
আচ্ছা এবারে কথাটা হচ্ছে ধরো তোমার কাছে একটা সেট অফ ফাংশন আছে, ধরো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে অনেক ওয়েভ ফাংশন থাকে, হাইড্রোজেন অ্যাটমের জন্য অনেক অরবিটালস থাকে, হারমোনিক অসিলেটরের জন্য তোমার অনেক ওয়েভ ফাংশন থাকে। যদি এরকম হয় তাহলে তুমি অনেকগুলো ফাংশনের তুমি সেট নাও। ধরো আমি এরকম বলছি কনসিডার এ সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাই এন লিখেছি, মানে সাই 1 সাই 2 সাই 3 সাই 4 সাই 5 সাই 6 করে, তখন অনেকগুলো ফাংশন তার একটা সেট নেওয়া হয়েছে, প্রত্যেকটা ফাংশন একে অপরের সঙ্গে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা এবারে এই সেটটাকে তোমাকে অর্থ নর্মাল সেট বলা হবে তখনই যখন এই প্রত্যেকটা ফাংশন নর্মালাইজড এবং একে অপরের সঙ্গে অর্থগোনাল, অর্থাৎ প্রত্যেকটা ফাংশন নর্মালাইজ হতে হবে। নর্মালাইজ কেমন করে চেক করতে হয় তুমি জানো, আর একে অপরের সঙ্গে যদি অর্থগোনাল হয় তখন সেই সেটটাকে বলা হবে অর্থ নর্মাল সেট। তাহলে ভেক্টরের টার্মসে তুমি আগে ভালো করে বোঝো যে ধরো আই আর জে দুটো ভেক্টর কনসিডার করো, বা থ্রি ডাইমেনশনাল হলে আই জে কে, যেখানে আই জে কে আর দ্য ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশন রেসপেক্টিভলি। তুমি খেয়াল করো আই তার লেন্থ 1, জে তার লেন্থ 1, কে তার লেন্থ 1, অর্থাৎ প্রত্যেকটা মানে ভেক্টর তারা হচ্ছে নর্মালাইজ ভেক্টর। এবার তুমি দেখো আই এর সঙ্গে জে পারপেন্ডিকুলার, জে এর সঙ্গে কে পারপেন্ডিকুলার, আই এর সঙ্গে কে পারপেন্ডিকুলার, অর্থাৎ একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তখন আমি বলবো যে আই জে কে একটা অর্থ নর্মাল সেট তৈরি করেছে। এটাই হচ্ছে ফাংশনের জন্য আমি এরকম ভাবে লিখছি। তো দুটো ডিফারেন্ট, তুমি দুটো ফাংশন ধরো, একটা আই একটা জে, তাহলে ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই আই স্টার সাই জে দিটা, এটাকে তুমি ক্যালকুলেট করো। আচ্ছা যদি আই ইকুয়াল টু জে হয় তখন জিনিসটা কিন্তু 1 হয়, তখন আমি বললাম এটা নর্মালাইজ ফাংশন। আর আই নট ইকুয়াল টু জে হলে সেটা কিন্তু 0 হয়, তখন আমি বলবো অর্থোগোনাল ফাংশন। আচ্ছা যদি এই যে আই ইকুয়াল টু জে হলে যদি 1 হয় আর আই নট ইকুয়াল টু জে হলে যদি 0 হয়, সেইটাকে না একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয়, যাকে বলা হয় ক্রনেকার ডেল্টা। অর্থাৎ ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই আই স্টার সাই জে ডিটাও, সেটা হচ্ছে ডেল্টা আই জে। ডেল্টা আই জে কে বলা হয় ক্রনেকার ডেল্টা, জাস্ট মানে হচ্ছে যে যখন আই ইকুয়াল টু জে হবে ডেল্টা আই জেটা 1 হবে, সেটা বেসিক্যালি নর্মালাইজেশন ক্রাইটেরিয়া দিল। আর যখন আই নট ইকুয়াল টু জে হলো তখন বেসিক্যালি ডেল্টা আই যেটা 0 হয়ে গেল, সেটা তোমার অর্থগোনালিটি ক্রাইটেরিয়াটা দিল। তাহলে একটা সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন দ্যাট সেট টু বি অর্থ নর্মাল, কখন না যখন তোমার এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হবে, অর্থাৎ ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই আই স্টার সাই জে স্টার ডিটা, সেটা হচ্ছে ডেল্টা আই জে হবে। অর্থাৎ ফাংশনগুলো প্রত্যেকে নিজে নিজে নর্মালাইজ আর একে অপরের সঙ্গে অর্থগোনাল, তখন সেই সেটটাকে বলা হবে তোমার অর্থ নর্মাল সেট। তুমি দেখাতে পারো যে ধরো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এই যে অনেকগুলো তুমি ফাংশন দিলে, ধরো আমি দুটো ফাংশনই যদি বলি, এই দুটো ফাংশন হচ্ছে প্রত্যেকে নর্মালাইজ এবং একে অপরের সঙ্গে অর্থগোনাল। বা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে কিন্তু অনেক ফাংশন তুমি নিতে আর কি, যেমন আমি আগেরটা দুটো ফাংশন নিয়েছি, হ্যাঁ, তারা যদি প্রত্যেকে নর্মালাইজ এবং একে অপরের সঙ্গে অর্থগোনাল, তাহলে এটা হচ্ছে তোমার অর্থ নর্মাল সেট দিল। তাহলে বোঝা গেল অর্থগোনাল আর অর্থ নর্মাল এর মানেটা কি। নর্মালাইজড ফাংশন তার মানে তুমি বুঝেছো, অর্থগোনাল ফাংশন তার মানেটা বুঝেছো, আর অর্থ নর্মাল মানে হচ্ছে অনেকগুলো ফাংশনের কালেকশন যারা প্রত্যেকে হচ্ছে তোমার নর্মালাইজ আর একে অপরের সঙ্গে অর্থগোনাল, তখন সেটা হয়ে যাবে একটা অর্থ নর্মাল সেট। পরিষ্কার জিনিসটা? ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে আমরা লাস্ট যে কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করবো সেটা হচ্ছে এই যে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলছি, সেইটা নিয়ে জাস্ট আমি ওই একটা দুটো পেজ একটুখানি খরচ করবো। সেটা হচ্ছে এই যে ধরো অনেকগুলো ফাংশনস আছে, এই F0 F1 F2 ডট 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 করে Fn পর্যন্ত, অনেকগুলো কনস্ট্যান্ট আছে C0 C1 C2 ডট 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 ডট। এবার আমি একটা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি, সেটা এরকম দেখতে F ইকুয়াল টু C0 F0 প্লাস C1 F1 প্লাস C2 F2 প্লাস ডট 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 করে Cn Fn। আর এবারে কথাটা হচ্ছে এই যে সেট অফ ফাংশন তাদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হবে তখনই যখন এই যে একটা কম্বিনেশন নিচ্ছে সেই কম্বিনেশনটা 0 হবে, যখন C0 C1 C2 C3 সবাই একসাথে 0, তখন আমি ফাংশনটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো তুমি কতগুলো আরবিট্রারি ফাংশন নিচ্ছ, কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট নিয়েছো, তার একটা লিনিয়ার কম্বিনেশন নিচ্ছ, তাই কম্বাইন্ড ফাংশনটা 0 হবে তখনই যখন প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 0, তখন সেই ফাংশনটাকে বলা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড না হয়, অর্থাৎ এফটা 0 হয়ে গেল কিন্তু তোমার C0 C1 C2 তারা সবাই একসাথে 0 নয়, তখন তাকে বলা হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। সবচেয়ে ভালো দেখো তুমি কিন্তু দুটো ফাংশন কনসিডার করতে দেখছে F1 আর F2, তাদের লিনিয়ার কম্বিনেশন দিলে এফটা হচ্ছে C1 F1 প্লাস C2 F2, ধরো এইটা ইকুয়াল টু 0 হলো। আর এবারে কথাটা হচ্ছে যে তোমার এইটা 0 হলো, একটা সিচুয়েশন হতে পারে যদি F1 এবং F2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা 0 হবে যখন C1 ইকুয়াল টু C2 তারা হচ্ছে 0, অথবা যদি এইটা কোনো কারণে 0 না হয় তাহলে কি হবে, তুমি এখান থেকে F2টাকে লিখতে পারছো দেখো -C1/C2 × F1,
তাহলে মাইনাস C1/C2 কে তুমি জাস্ট কনস্ট্যান্ট সি ভাবো, তা সি ইন্টু F1 হয়ে গেল। তার মানে দেখো তুমি F2টাকে বানাতে পারছো F1 এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে, তখন হচ্ছে F1 এবং F2 তারা হয়ে যাবে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে অনেকগুলো ফাংশনস হলে তুমি বেসিক্যালি এই ডেফিনেশনে আসবে, আর দুটো ফাংশনস হলে তুমি জাস্ট এই ডেফিনেশনে আসবে যে এইটা ইকুয়াল টু 0 হবে যখন C1 C2 দুজনেই 0, তখন তারা হচ্ছে F1 F2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এরকম হতো যে না এটা 0 হয়ে গেল কিন্তু F1 মানে C1 C2 দুজনই একসাথে 0 নয়, তখন তুমি এইরকম ভাবে লিখতে পারবে F2টাকে মাইনাস C1/C2 ইন্টু F1, বা একটা কনস্ট্যান্ট টাইপ F1 ফর্মে লিখতে পারবে, তখন আমি বলবো F1 এবং F2 তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো এটা আমি বারবার বলে আসছি, একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করলে তুমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন পাও, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো ধরো সাইন এক্স আর কস এক্স, তুমি কোনোভাবেই হচ্ছে সাইন এক্স এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে কস এক্স, বা কস এক্স এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণে সাইন এক্স পাবে না, তারা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। এক্স আর এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে তুমি এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ারের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে কিন্তু তুমি একটা আরেকটা কনভার্সনটা করতে পারবে না, সেগুলো তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। ফলে সাইন এক্স আর 2sin x, দেখো সাইন এক্স এর সঙ্গে 2 গুণ করে তুমি 2sin x পেয়ে যাচ্ছ, বা এক্স আর 5x, এক্স এর সঙ্গে 5 গুণ করে তুমি 5x টা পেয়ে গেছো, তারা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন তোমার কাছে পরিষ্কার তো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা ভেক্টরের টার্মসে দেখো, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো দেখো এই যখন আমি অর্থোগোনালিটি চেক করলাম, বললাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন তারা পারপেন্ডিকুলার হলে তবে অর্থোগোনাল। আচ্ছা, যেটা কথা সেটা হচ্ছে যে এই যে অনেক ফাংশন বা অনেক ভেক্টর আছে যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু অর্থোগোনাল নয়, এরকম হতেই পারে। মানে অর্থোগোনাল মানে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবেই, কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানেই কিন্তু অর্থোগোনাল নয়। তাহলে আবার বোঝো যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানেই যে অর্থোগোনাল হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অর্থোগোনাল মানে সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবেই। একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো আমি আগে বলে নিই কি স্টেটমেন্টটা লিখেছি। সামটাইমস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস and orthogonal functions are used synonymously, but they are not. Orthogonal functions are necessarily linearly independent, but the reverse is not true. তাহলে এই এক্সাম্পলটা দেখো, তাহলে ভীষণ ভালো তুমি বুঝতে পারো। ধরো আমি 3 ডাইমেনশনে i j k এই যে তিনটে ভেক্টর তুমি কনসিডার করেছো, এই তিনটে ভেক্টর তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তো বটেই, কারণ একটাকে অন্য দুটোর কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে না, তারা নর্মালাইজ এবং অ্যাট দ্য সেম টাইম তারা পারপেন্ডিকুলার, সেখানে অর্থোগোনাল। আচ্ছা, তার বদলে তুমি একটা তিনটে ভেক্টর না, একটা i, একটা 1/√2 i প্লাস j, আর একটা 1/√3 i প্লাস j প্লাস k, তুমি দেখো এখানে যে কোনো একটা ভেক্টরকে আর দুটো ভেক্টরের ফর্মে তুমি লিখতে পারবে না। মানে যে কোনো একটা ভেক্টরকে অন্য দুজনের কম্বিনেশন ফর্মে লিখতে পারছো না, মানেই হচ্ছে বোঝা গেল এরা হচ্ছে তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এদের না একে অপরের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, অর্থাৎ তারা অর্থোগোনাল নয়। তাহলে দেখো যে এরা প্রথম যে সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অর্থোগোনাল, পরেরটাই কিন্তু তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বাট নট অর্থোগোনাল। তাহলে অর্থোগোনাল মানেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানেই কিন্তু অর্থোগোনাল নয়, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, যেটা আমরা অনেকটা পরে শিখবো, 4-5টা ক্লাস পরে। সেটা হচ্ছে এই যে যেমন কোন একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, তাকে সে নর্মালাইজ যদি না হয় তাকে তুমি নর্মালাইজ করে নিতে পারো, নর্মালাইজেশন টেকনিক আছে। ঠিক একই রকম ভাবে একটা সেট অফ ফাংশনস তারা ধরো তোমার অর্থ নর্মাল নয়, তুমি চাইলে কিন্তু তাদেরকে অর্থ নর্মাল বানিয়ে নিতে পারো। তুমি ভেক্টরের ক্ষেত্রে তো করেইছো, তুমি ধরো যে কোনো দুটো ভেক্টর তাদেরকে তুমি সেই এক্স কম্পোনেন্টে রিজলভ করে আর এক্স ওয়াই কম্পোনেন্টে রিজলভ করে তুমি তাদেরকে পারপেন্ডিকুলার বানিয়ে নিতে পেরেছো। মানে একটা ভেক্টর ধরো এ আর বি, এর এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট নিলে এ কস থিটা এ সাইন থিটা, আবার তোমার আরেকটা ধরো বি একটা ভেক্টর, তাহলে এক্স কম্পোনেন্টটা নিলে হচ্ছে বি কস থিটা, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে বি সাইন থিটা। এবারে এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরগুলোকে যোগ করে ফেলে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেক্টরগুলোকে যোগ করে ফেললে সেখান থেকে তুমি এটা পেয়ে যাচ্ছ যে তোমার লিনিয়ারলি মানে যারা পারপেন্ডিকুলার না তাদেরকে তুমি পারপেন্ডিকুলার বানিয়ে নিতে পারলে। ঠিক ফাংশনের ক্ষেত্রে একই রকম ভাবে করা যায়, যে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন যারা অর্থ নর্মাল নয় তাদেরকে তুমি চাইলে অর্থ নর্মাল করে নিতে পারো। এই যে করে নেওয়াটা সেটা অনেক টেকনিক আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। এই গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক বা অর্থ নর্মালাইজেশন টেকনিক, সেইটা দিয়ে একটা সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হুইচ আর নট অর্থ নর্মাল তাদেরকে অর্থ নর্মাল বানিয়ে নেওয়া যায়। এই যে টেকনিকটা, এই টেকনিকটা আমরা এক্ষুনি বুঝতে পারবো না, এইটার জন্য আমার ভেক্টর রিপ্রেজেন্টেশনটাকে জানতে হবে। আমরা অন্তত 5-6টা ক্লাসের পরে হচ্ছে এই গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন বা অর্থ নর্মালাইজেশন নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, বোঝা গেল?
তাহলে দেখো এবারে আমি হ্যাঁ জাস্ট স্যার ঠিক আছে। হ্যাঁ তাহলে আমি জাস্ট তোমাকে কতগুলো প্রবলেম দিচ্ছি। এই প্রবলেমগুলো তুমি জাস্ট একটু বাড়িতে কষবে। মানে আগের দিনেও কিন্তু কতগুলো প্রবলেম দিয়েছিলাম, প্রবলেমগুলো তোমরা কষে আমাকে কিন্তু দেখাওনি। মানে প্রবলেমগুলো কষে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। আর প্রবলেমগুলো প্রত্যেকের কাছ থেকে চাই যে তোমরা করে তুমি পার্সোনাল হোয়াটসঅ্যাপে তুমি পাঠিয়ে দাও। হ্যাঁ তোমরা দেখে নেবো। আজকেও তোমাকে কতগুলো প্রবলেম দিলাম। হ্যাঁ মানে এই প্রবলেমগুলো তুমি বাড়িতে কষবে। মানে অল্প কতগুলো প্রবলেমই দিয়েছে। গিভ এক্সাম্পলস অফ টু ফাংশনস হুইচ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বাট নট অর্থোগোনাল। Write down the expressions for 2s and 2pz orbitals of hydrogen-like system and show that they are orthogonal. What are spherical harmonics? Show that they form an orthonormal set. Phi dependent part of hydrogen is given by eta. Find the normalization constant n. Show that wave functions of a free particle confined in a cubic box form an orthonormal set. কতগুলো প্রবলেম তোমায় দিলাম, এই প্রবলেমগুলো তুমি সলভ করবে। এই হচ্ছে আজকে যে জিনিসটা আমরা পড়তে চেয়েছিলাম। তাহলে আমরা এই লেকচারে কি আলোচনা করলাম না, ইন দিস লেকচার উই হ্যাভ ডিসকাসড দ্য কনসেপ্ট অফ নর্মালাইজেশন, orthogonality and orthonormalization with proper examples. We have also said few words on linearly dependent and independent set of wave functions. তো এইটা হচ্ছে আমরা আজকে আলোচনা করে ফেললাম। এখানে মোটামুটি পস্টুলেট 1 নিয়ে যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা পস্টুলেট 2 তে চলে যাব, অর্থাৎ অপারেটর নিয়ে কথাবার্তা বলবো। মানে ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে আমাদের অপারেটর নিয়ে কথাবার্তা বলতে হবে। মানে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবল তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা কি সেইটা নিয়ে আমাদের জাস্ট নেক্সট দিন আলোচনাটাকে করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে যতটুকু পড়ানোর কথা ছিল। ঠিক আছে, দেখো তাহলে যা পড়ালাম তাতে যদি কারো কোনো অসুবিধা থাকে তো বলে না।